আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের ন্যায় 4 নং লেকচারের ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। আজকের ক্লাসটিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখতেই পাচ্ছ যে কোন কোন টপিকের ক্লাস আজকে হতে যাচ্ছে। লেকচার 4 অপরিচিতা, গৃহ, নত্যবিধান ও সত্যবিধান এবং ধ্বনির পরিবর্তন। তোমরা শুরুতেই জানিয়ে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছে প্রত্যেকে জানিয়ে দাও। এবং আজকে যারা সর্বোচ্চ লাইক করবে, সর্বোচ্চ শেয়ার করবে এবং কমেন্ট করবে, সঠিক উত্তর প্রদান করবে, তাদের জন্য কিন্তু বাংলা বিচিত্রা বইটি থাকছে। তোমরা 3 জনে বাংলা বিচিত্রা বইটি কিন্তু আজকে পেয়ে যাবে যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং 10 জন করে বন্ধুকে মেনশন করবে। প্রত্যেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানিয়ে দাও। আজকের ক্লাসের আমাদের আলোচ্য টপিক হচ্ছে অপরিচিতা। এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, বিগত বছরে কেমন প্রশ্ন এসেছিল এবং সামনে কেমন প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা থাকছে। গৃহ, এরপর নত্যবিধান, সত্যবিধান, এটা বানানেরই কিন্তু একটা পার্ট, এখান থেকে প্রশ্ন আসে। এবং ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু একাধিক প্রশ্ন এসেছে। তোমরা যত বেশি শেয়ার করবে তাদের জন্য কিন্তু আজকে বাংলা বিচিত্রা বই তারা কিন্তু পেয়ে যাবে। আমাদের প্রতিনিধি টিম আছে, তারা দেখছে। তোমাদের কিন্তু রেজাল্ট অতি দ্রুত দিয়ে দেওয়া হবে এবং কুরিয়ার যোগে তোমরা বইগুলো পেয়ে যাবে। তাহলে দেখো, আমরা শুরুতে তোমাদের জন্য যে গিফটটা থাকছে দেখে নাও। এখানে বলা হয়েছে ক্লাসে উপস্থিত থেকে সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ার করে লটারি, যারা সর্বোচ্চ শেয়ার করবে লটারির মাধ্যমে তারা হচ্ছে একজন জিতে নিবে আমাদের বাংলা বিচিত্রা, অর্থাৎ নতুন সংস্করণে যে বইটি রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে এবং এই ধারাটা কিন্তু অব্যাহত থাকবে। শুরুতেই আমরা আলোচনা করব অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ দিকসমূহ এবং এই স্লাইড থেকে তোমরা একটা মার্ক কমন পাবে। তোমরা দেখো আমাদের বইয়ে, অর্থাৎ আমাদের বাংলা বিচিত্রা বইয়ে কিভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা টপিক। অর্থাৎ অপরিচিতা দেখো কিভাবে প্রশ্নগুলো আসতে পারে বা এর মূল কথা কি, মূল উপজীব্য বিষয় কি। যারা এখানে একাডেমিক আছো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ একাডেমিকেও কিন্তু তোমরা যারা এখন কলেজে উঠবে, এসএসসি 27 আছো বা 26, তোমাদের কিছুদিন পর তো টেস্ট পরীক্ষা হবে বা বোর্ড পরীক্ষা দিবে, এবং যারা 25 আছো সকলের জন্যই কিন্তু বইটা, এই যে এক বইয়ের মধ্যে তুমি গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এবং বিরোচনা অংশ কিন্তু পেয়ে যাবে। তাহলে শুরুতে দেখো এই অপরিচিতা গল্পটি, এটি হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষের জবানিতে লেখা, স্বয়ং বক্তা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে প্রশ্ন হতে পারে এই গল্পের মূল কথা কি, মূল উপজীব্য বিষয় কি। তাহলে দেখো, যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। এরপর এখান থেকে আসতে পারে যে অনুপম, যে ছিল ব্যক্তিত্বহীন, পরনির্ভরতার প্রতীক, মানে অন্যের উপর নির্ভর করে থাকতো, পুরুষোচিত গুণের অভাব তার মধ্যে ছিল এবং মাতৃ আজ্ঞার বাইরে না যাওয়া, এই বৈশিষ্ট্যগুলো ছিল কার মধ্যে? অনুপমের মধ্যে। এরপর অনুপমের মামা ছিল, সে হচ্ছে দেখো যৌতুক লোভী ছিল, আত্মমর্যাদাহীন এবং অশোভন আচরণ তার মধ্যে ফুটে উঠেছিল। এরপরে দেখো শম্ভুনাথ সেন, সে ছিল দৃঢ়চেতা, আত্মসম্মানবোধ এবং মানবিক। কল্যাণী, সে ছিল হচ্ছে এখানে নায়িকা চরিত্র, তার হচ্ছে প্রশ্নটা এমন আসতে পারে, বিগত বছরে এসেছে গতি সহজ নির্মল, সেক্ষেত্রে কল্যাণী হবে। এবং সে ছিল প্রতিবাদী নারী চরিত্র, ছিল প্রতিবাদী নারী চরিত্র এবং সে ছিল ব্যক্তিত্ববোধ ও মর্যাদা সম্পন্ন নারী। এই ছিল গৃহের, হ্যাঁ গৃহ থেকে গতবার হচ্ছে এটা শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, ফুল সিলেবাস। তারপরে এখান থেকে তোমাদের লিখিত অংশে এসেছিল সমার্থক শব্দ হিসেবে, সেটাও আজকে আলোচনা করব। এবার দেখো এই অপরিচিতা গল্পে প্রশ্ন আসতে পারে যে কোন ঋতু। তাহলে দেখো বসন্ত এবং লাল ও সবুজ রঙের কথা এখানে বলা হয়েছে। তারপর এখানে একটা দেবদেবী, দেখো এখানে সরস্বতী বানানটা কিন্তু পরীক্ষা আসে, এটা মনে রাখবে। এর পাশাপাশি জানাও অপরিচিতা গল্পে অনুপমকে কিসের সঙ্গে পণ্ডিত মশাই তুলনা করেছিল, বলো কিসের সঙ্গে পণ্ডিত মশাই তুলনা করেছিল, একটু ঝটপট জানাও। এর পাশাপাশি উৎস থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, তারই ধারাবাহিকতা এখানে দেখো অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায়। অপশনে কিন্তু প্রথম চৌধুরী থাকবে, সেটা কিন্তু হবে না, এটা প্রমোদ চৌধুরী হবে। এবং কোন পত্রিকায়? সেটা হচ্ছে সবুজ পত্র পত্রিকার। এটা হচ্ছে বাংলা 1321 বঙ্গাব্দ, ইংরেজি হচ্ছে 1914 কার্তিক সংখ্যায়।
এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র সংকলন গল্প সপ্তকে, এবং পরে এই যে কোন খণ্ডে, এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে তৃতীয় খণ্ডে। তাহলে এই যে উৎস থেকে কোন পত্রিকায় প্রকাশিত হয়, বিগত বছরে অনেকবার এসেছে। তারপর হচ্ছে প্রমোদ চৌধুরী সম্পাদিত, এটা মনে রাখবা, আর কোন খণ্ডে। তোমাদের অবগতির জন্য জানানো হচ্ছে আজকের ক্লাসটি যে সর্বোচ্চ শেয়ার করবে এবং যে এমসিকিউ অংশ রয়েছে যারা সঠিকভাবে সবার আগে উত্তর দিবে তাদের মধ্য থেকে একজন, এই যে আমাদের বাংলা বিচিত্রা বই, আমি প্রতিনিধি টিমের সাথে কথা বলে আরো 2টা সংখ্যা বাড়াবো, 3 জন আজকে বাংলা বিচিত্রা বইটি পেয়ে যাবে এবং কুরিয়ার যোগে তোমাদের নিকটস্থ যে ঠিকানা দিবে সেখানে পেয়ে যাবে, তোমরা পাঠিয়ে দেওয়া হবে। এরপরে বলো, দেখো অনুপম থেকে কেমন প্রশ্ন আসতে পারে, অনুপমের চরিত্র সংক্রান্ত এই গল্পে কি কি বলা হয়েছে। তাহলে অনুপম হচ্ছে গল্পের গল্প কথক, অনুপম গল্পের অন্যতম প্রধান চরিত্র এবং সে ছিল ব্যক্তিত্বহীন। এরপরে দেখো পরনির্ভরশীল। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় যে তুমি বিবাহ করতে, ছেলেদেরকে বলছি আমি যে তুমি বিবাহ করতে গিয়েছো, তারপর হচ্ছে বিবাহের আসর থেকে তুমি বিবাহ না করে ফেরত আসতে হয়েছে, তো কার জন্য? তোমার মামার জন্য। তাহলে ওই মুহূর্তে তোমার পরিস্থিতি কেমন হতো বা তুমি কি করতে, তোমার মানে অভিব্যক্তিটা কেমন হতো? তোমার মামাকে তুমি কি করতে একটু জানিয়ে দাও। এরপরে প্রশ্নটা আসতে পারে, দেখো বিয়ের সময় তার বয়স কত ছিল? 23 বছর এবং বর্তমান তার হচ্ছে 27 বছর। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে অনুপমের বাবার পেশা কি ছিল, সেক্ষেত্রে হবে কি ওকালতি, 3 স্টার দিয়ে রাখছি। তার বাবার পেশা ছিল হচ্ছে ওকালতি। এই প্রশ্নটা ঢাবিতে এসেছে যে অনুপমের 27 বছরের জীবনটা না বড় কিসের, দেখো না দৈর্ঘ্যের হিসেবে না গুণের হিসেবে, এটা শূন্য স্থান টাইপের কিন্তু আসতে থাকে, মানে এসেছে বিগত বছরে। অনুপমকে তুলনা করা হয়েছে মাকাল ফল, শিমুল ফুল, অন্নপূর্ণার কোলে, গজাননের ছোট ভাইয়ের সাথে। এবং এখানে আরেকটা বিষয় দেখো কিসের সাথে তুলনা করা হয়েছে, সেক্ষেত্রে দেখো যে মাকাল ফল। এই মাকাল ফলটা দেখতে কিন্তু বাইরে থেকে খুবই চাকচিক্য, কিন্তু এটা খাওয়ার অনুপযোগী। এবং শিমুল ফুল এটা কিন্তু ওইভাবে পূজার উপকরণে কিন্তু ব্যবহার করা হয় না এবং গন্ধটা তেমন নাই। তাহলে যে মাকাল ফল আর যে শিমুল ফুলের সাথে পণ্ডিত মশাই কিন্তু অনুপমকে তুলনা করেছিলেন। আমরা প্রত্যেকটা আলোচনা করব চরিত্র সংক্রান্ত, তার আগে তোমরা একটু এমসিকিউ উত্তর করে দাও। শুরুর প্রশ্নটি, অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না ড্যাশ হিসেবে বড়? তাহলে কি হবে বলো? এই যে বলতে না বলতেই কিন্তু সামনে চলে আসছে, বলো কি হবে? মাত্র হচ্ছে 18টা শেয়ার, যারা শেয়ার করেছো আমাদের প্রতিনিধি টিম আছে সেগুলো দেখছে। অবশ্যই তোমরা যারা প্রকৃতপক্ষে শেয়ার করছো এবং সঠিক উত্তর দিচ্ছ তারাই যেন বইটি পায়, এই কামনায় থাকবে। একটা করে রিয়াক্ট অবশ্যই দিবে এবং 5 জন করে বন্ধুকে মেনশন করবে। বলো কি হবে? অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না ড্যাশ, গুণের হিসেবে প্রস্থ, উচ্চতা নাকি ভাগ? কি হবে বলো? এই আমাদের একটা বইয়ে গদ্য, সকল গদ্য আছে, এরপর সকল পদ্য আছে, তারপর আছে দেখো নাটক উপন্যাস, নাটক উপন্যাস আছে। এরপর তোমরা আলাদা বই কেনার দরকার নেই বিরোচন অংশের জন্য। বিরোচন অংশের জন্য দেখো এই এক বইয়ের মধ্যেই তোমাদের A to Z সব আছে এই বাংলা বিচিত্রা বইয়ের মধ্যে, এবং এটা হচ্ছে সর্বশেষ নতুন সংস্করণ। প্রতিটা লিখিত অংশ এখানে যুক্ত আছে, হিউজ পরিমাণ প্রশ্ন দেওয়া আছে। আমি আজকে যেগুলো পড়াচ্ছি এই টপিকটা ধরে ধরে তুমি কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো সবগুলো নিজেই প্র্যাকটিস করতে পারবা এবং তোমার প্রস্তুতি লেভেলটা কিন্তু সর্বোচ্চ স্তরে চলে যাবে এবং তুমি সর্বোচ্চ কমন পাবে। এমনই যে এক বইয়ে সবকিছু, একের ভিতর সব, এই বই তোমরা এখনো যারা সংগ্রহ করনি নিকটস্থ লাইব্রেরি বা আমাদের পেজ, যে পেজ থেকে ক্লাস হচ্ছে এই পেজে তোমরা অর্ডার করতে পারো। এবং আজকে কিন্তু 3 জন এই বইটি পাবে যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবে। পরের অংশটুকু দেখো, অনুপমের মা সম্পর্কে কি বলা হয়েছে। অনুপমের মা একজন সন্তান বৎসল নারী। এরপর এইখান থেকে বিগত বছরে তার মায়ের চরিত্র থেকে তেমন প্রশ্ন আসেনি। তারপর একটু দেখে নাও যে উত্তম পুরুষে বর্ণিত অপরিচিতা গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কল্যাণী। উত্তম পুরুষ বলা হয়েছে, অর্থাৎ স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ, এটা মনে রাখবা। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন পেশায় ছিলেন ডাক্তার আর অনুপমের বাবা পেশায় ছিল হচ্ছে ওকালতি। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছরে এসেছে এবং সামনে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পাবে যে
নির্মল দীপ্তি, শুচিশুভ্র সৌন্দর্য, সহজ গতি, বলিষ্ঠ ব্যক্তিত্ব ও প্রতিবাদী চেতনা অপরিচিতা গল্পের কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে? তাহলে সেটা কি হবে? কল্যাণী চরিত্রের মধ্যে। কোন চরিত্রের মধ্যে বলো তো? কল্যাণীর চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। আবার দেখো, নির্মল দীপ্তি, শুচিশুভ্র সৌন্দর্য, সহজ গতি, বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং প্রতিবাদী চেতনা কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে? তাহলে কি হবে? কল্যাণী চরিত্রের মধ্যে। এরপর কল্যাণীর সাথে অনুপমের বিয়ে না হওয়ার কারণ কি ছিল? মামার হীন মানসিকতা, মানে ছোট মন মানসিকতা ছিল, যে বিবাহ করতে গিয়েছে সেখানে শেকরা নিয়ে গিয়েছিল গহনা পরখ করার জন্য, যে আসল গহনা বা খাঁটি গহনা দিয়েছে কিনা। তার মধ্যে কি ছিল? একটা ছোট মন মানসিকতা ছিল মামার মধ্যে। অনুপমের অসহায়ত্ব এবং শম্ভুনাথ বাবুর যে আত্মমর্যাদা, এগুলোর কারণে কিন্তু কল্যাণীর সাথে অনুপমের বিয়ে হয়নি। এরপরে দেখো আমরা আরেকটি এমসিকিউ নিব, একটু ঝটপট জানাবে। আমরা কিন্তু দেখছি যে কারা সঠিক উত্তর দিচ্ছে। জয়কলির বই কিনে চান্স পেতে ফ্রি কোর্স। দেখো, আমাদের এই বইগুলো যদি তুমি কেনো, আমাদের যে নতুন সংস্করণের বইগুলো তুমি এক সেট বই কেনো, তাহলে তোমার জন্য পুরো কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি থাকবে। সেখানে আমি বাংলার জন্য হচ্ছে ম্যারাথন ক্লাস সহ তোমার হচ্ছে 15টা বেসিক ক্লাস, তারপরে 5টা হচ্ছে ম্যারাথন ক্লাস থাকবে, 20টা ক্লাস পাবে। বাংলা ইংরেজির জন্য পাবে, সাধারণ জ্ঞানের জন্য পাবে, অর্থাৎ সকল সাবজেক্টের জন্য এই বইগুলো কিনলে আমরা একটা তোমাদের গ্রুপ দিব, সেই গ্রুপে তোমরা যুক্ত হবে। সেই গ্রুপে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে, এরপর পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ পেইড এজ এ সার্ভিস A to Z সব পেয়ে যাবে। এবার বলো ফলগু কি? ফলগু কি বলো? এবং পিডিএফ পেতে বা পূর্বে যে আমি আরো 3টা লেকচারের ক্লাস ইতোমধ্যে শেষ করেছি, সেইগুলো পেতে আমি কোথায় পাবে আমি একটু মেনশন করে দিচ্ছি, সে আইডিতে পেয়ে যাবে। দেখো, আমার আইডি থেকে আমি কমেন্ট করেছি যে আমি জিলানি বলছি। এইখানে মানে আমাদের পেজে যে ক্লাসগুলো হয়, ইতোমধ্যে যে 3টা লেকচার হয়ে গিয়েছে সেগুলো আমার আইডিতে শেয়ার আছে, সেগুলো তোমরা দেখে নিবে। হ্যাঁ, পূর্ণিমা রাত্রি বলেছে বইটি কিনেছি, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সংগ্রহ করনি অতি দ্রুত সংগ্রহ করে নিবে। দেখো, আমার আইডি থেকে জিলানি হাসান জয়, এই আইডি থেকে কমেন্ট করেছি, এখানে তোমরা সব পেয়ে যাবে। এবং বিস্তারিত তথ্য পড়াশোনা সংক্রান্ত, অর্থাৎ বাংলায় যদি কোনো টপিকের সমস্যা থেকে থাকে আমাকে জানাবে, আমি ক্লাসের মাধ্যমে এগুলো তোমাদের সলভ করে দিব। ফলগু কি বলো? ফাল্গুন অন্তঃসলীলা একটি নদী, নদীর প্রবল স্রোত, যমজ নক্ষত্র বিশেষ। সঠিক উত্তর কি হবে? দেখো, অন্তঃসলীলা একটি নদী। এই অন্তঃসলীলা নদীর হচ্ছে বৈশিষ্ট্য, উপরে হচ্ছে বালুর স্তর বিদ্যমান থাকবে আর নিচে হচ্ছে পানি প্রবহমান থাকবে। ঠিক তেমনই ভাবে এই অন্তঃসলীলা নদীর সাথে অপরিচিতা গল্পে কেন মামার সামঞ্জস্য ফুটে উঠেছে। দেখো, অপরিচিতা গল্পে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেক্ষেত্রে মামার কিন্তু একটা অনুমতির প্রয়োজন হয়। ঠিক তেমনই ভাবে অন্তঃসলীলা নদীর বৈশিষ্ট্য হচ্ছে উপরে বালুর স্তর বিদ্যমান থাকবে আর নিচে পানি প্রবহমান থাকবে। তুমি যদি পানিটা নিতে চাও তাহলে অবশ্যই আগে তোমার কি কাজ করতে হবে? বালুর স্তরটা সরাতে হবে। ঠিক তেমনই ভাবে অপরিচিতা গল্পে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় মামার অনুমতি আগে দরকার। তাহলে বুঝতে পেরেছো অন্তঃসলীলা নদীর সাথে অপরিচিতা গল্পে মামার সম্পর্কটা কি। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। পরের প্রশ্নটি বলো, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? এমন একটা লাইন দিয়ে তোমাকে বলবে এই আলোচ্য উক্তিটি কার, একটু ঝটপট জানাও। মামার, শম্ভুনাথের, অনুপমের আর হচ্ছে কল্যাণী, কি হবে? 19টা শেয়ার হয়েছে, আমরা 80 জন আছি। আমি আবারও বলছি, 3টা বই তোমাদের দেওয়া হবে শুধুমাত্র আজকের ক্লাস থেকে, এবং পরবর্তী যত ক্লাস হবে সব ক্লাসে কিন্তু পাবে। 100টা শেয়ার হইলে, যদি 100টা শেয়ার হয় তাহলে আজকের ক্লাসটি যারা দেখছো এবং পরবর্তী যারা লাইভে আছো তারাই তো বই পাবে, কারণ হচ্ছে এখানে মেনশন করছো, শেয়ার করছো, তাদের মধ্য থেকে 3 জনে বইটি পাবে। এবং ক্লাস শেষে কিন্তু আমি ঘোষণা দিয়ে দিব, শেষ পর্যন্ত থাকবে যে কে কে এই বইটি পাচ্ছ, আমি শেষ ক্লাসেই ঘোষণা দিয়ে দিব, লাইভ চলাকালীনই শেষে ঘোষণা দিয়ে দিব। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? এখানে যে লাজু খন্দকার অনেককে মেনশন করেছো, দেখা যাক সে পায় কিনা। সঠিক উত্তর হচ্ছে, দেখো এখানে মামা হবে না, অনুপম হবে না, কল্যাণী হবে না, শম্ভুনাথ সেন বলেছিল। কে বলেছিল বলতো? শম্ভুনাথ সেন। অসংখ্য ধন্যবাদ যারা খ জানিয়েছো। আমরা আরেকটা চরিত্র সম্পর্কে বিস্তারিত পড়ে আসি। কল্যাণী সম্পর্কে দেখো, কিন্তু সে পণ করেছে বিবাহ করিবে না, এই দেখো পণটি করেছে, পণ মানে প্রতিজ্ঞা, সেক্ষেত্রে দেখো কে করেছে? কল্যাণী। কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছিল একজোড়া ইয়ারিং দিয়ে। কি দিয়ে? একজোড়া ইয়ারিং দিয়ে। এই প্রশ্ন, এই লাইনটা গুরুত্বপূর্ণ আসতে পারে যে
কল্যাণীর কণ্ঠস্বরকে অনুপম তুলনা করেছে কিসের সঙ্গে? গানের সঙ্গে। কিসের সঙ্গে? খুবই গুরুত্বপূর্ণ, একটু কমেন্টে লেখো, গানের সঙ্গে। এরপর বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15, বর্তমান তার বয়স হচ্ছে কত বলো তো? 19 বছর। ঠিক তেমনি ভাবে অনুপমের বয়স ছিল 23, এখন হচ্ছে তার বয়স হচ্ছে 27। এই 27 বছরের বয়সটা, সে দেখো 27 বছরের একটা যুবক, তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করার একটা ক্ষমতা থাকে, একটা ব্যক্তিত্ব থাকে, কিন্তু তার মধ্যে এগুলো কিন্তু ছিল না। এরপর কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবুর পেশা ছিলেন একজন উকিল, আর অনুপমের বাবা ছিল হচ্ছে দেখো হচ্ছে কি, কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবুর বন্ধু পেশায় ছিল, সেক্ষেত্রে দেখো তিনি হচ্ছে উকিল। আর কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছিল কেন? এটা এমসিকিউতে আসতে পারে। মাতৃভূমির প্রতি তার ভালোবাসা ছিল, নারীর প্রতি মমত্ববোধ ও সংসারের স্বপ্নভঙ্গ। পরের লাইনটা গুরুত্বপূর্ণ, এটা যেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি, প্রয়োজনে তোমরা খাতায় নোট করে রাখবে, এবং আমাদের বইয়ে কিন্তু এগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, মানে পাশে 3 স্টার 7 স্টার এভাবে দেওয়া আছে। সে বলিল মাতৃ আজ্ঞা, এখানে মাতৃ আজ্ঞা, তাহলে দেখো এখানে সে হচ্ছে কল্যাণী। না, আমরা গাড়ি ছাড়িব না উক্তিটি কে করেছিল বলতো? এটা উক্তিটি বলা হয়েছিল হিন্দিতে। তাহলে এই স্লাইডে যেগুলো স্টার চিহ্ন দিয়েছি দেখো, কল্যাণীর কণ্ঠস্বরকে অনুপম তুলনা করেছে কিসের সঙ্গে? গানের সঙ্গে। বিগত বছরের প্রশ্ন, এবং সামনেও কিন্তু এটা আসতে পারে। এরপরে আমরা আরেকটা এমসিকিউ সলভ করব। বলো সঠিক উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি? এর পাশাপাশি যেগুলো পড়তে হবে, রবি ঠাকুরের উপন্যাস, এখান থেকে তোমরা একটা আমার কমন পাবে, এবং উপন্যাস মনে রাখার টেকনিক, বা নাটক, বা হচ্ছে যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো খুব সহজে মনে রাখার টেকনিক কিন্তু, বা ছন্দ আকারে আমাদের বইয়ে কিন্তু দেয়া রয়েছে বিস্তারিতভাবে। শুরুতে দেখো উপন্যাস কোনগুলো গুরুত্বপূর্ণ, যেমন শেষের কবিতা, এটা প্রতি বছরই প্রায় আসে, সঠিক উত্তর হিসেবে অপশনে থাকে শেষের কবিতা। এরপর থাকতে পারে দেখো মালঞ্চ, মালঞ্চ। এরপরে থাকে হচ্ছে চতুরঙ্গ, তারপরে দেখো হচ্ছে গোরা আছে, তারপর হচ্ছে ঘরে বাইরে, ঘরে বাইরে। তারপরে দেখো হচ্ছে প্রশ্নটা এমনও আসে যে শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা কোন ধরনের সাহিত্যকর্ম? তোমরা নিজেরা জানাবে। শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা এটা কোন ধরনের সাহিত্যকর্ম? একটু ঝটপট তোমরা জানাও যে সঠিক উত্তর কি হবে। লাজু খন্দকার, তুমি বইটি পাবে কিনা আমি প্রতিনিধি টিমকে জানাবো তোমার সম্পর্কে। আরো 2 জন লাগবে, আরো 2 জন বইটি পাবে। কে সে 2 জন? একটু ঝটপট জানাও, কে সে 2 জন হতে যাচ্ছ? আমাদের বাংলা বিচিত্রা বইটি সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ার যোগে তোমার নিকটস্থ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবে, লাইক কমেন্ট করবে, তারা পাবে। অনেকে জানিয়েছো মুসলমানের গল্প, অসংখ্য ধন্যবাদ যারা গ জানিয়েছো। পরের অংশটুকু দেখো, তার উপন্যাস কোনগুলো? উপন্যাস হচ্ছে এই যে শেষের কবিতা আছে, মালঞ্চ আছে, চতুরঙ্গ আছে, গোরা আছে, ঘরে বাইরে আছে, তারপরে দেখো 4 অধ্যায়, এগুলো হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। আর প্রশ্নটা বিগত বছরে এসেছে যে শেষের কবিতা যদি উপন্যাস হয় শেষ লেখা কোন ধরনের সাহিত্যকর্ম? সেক্ষেত্রে হবে কাব্য, কাব্যগ্রন্থ। শাহিন আক্তার মায়া, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সাবিয়াও জানিয়েছো। পরের প্রশ্নটি দেখো, অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক, দেখো কোন মাসিক পত্রিকায়? প্রশ্নটা দেখো, এই জন্য ভেঙে ভেঙে প্রতিটা লাইন কিন্তু তোমাকে পড়তে হবে। কোন মাসিক পত্রিকায় জানাও। আমরা একজনকে ইতোমধ্যে পেয়েছি যে বাংলা বিচিত্রা বইটি আজকের ক্লাসের মাধ্যমে সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করে পেতে যাচ্ছে। আরো 2 জন লাগবে। সেই 2 জন কারা হতে যাচ্ছে? সর্বোচ্চ শেয়ার করতে হবে কমপক্ষে 15টা, এবং 10 জন করে বন্ধুকে মেনশন করতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? অপরিচিতা এটা হচ্ছে কোন প্রথম প্রকাশিত হয় কোন মাসিক পত্রিকায়? সমাচার দর্পণ, ছাড়পত্র, এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, এখান তো আসবে না। প্রগতি, আর একটা হচ্ছে সবুজ পত্র। অনেকে জানিয়েছো পাশেছি, হ্যাঁ সঠিক উত্তর হবে হচ্ছে সবুজ পত্র। এবং এর পাশাপাশি মনে রাখবা এই প্রগতি আছে, যদি বলা হতো প্রগতি কোন সমাস, তাহলে আমি এখানে আলোচনা করে দিচ্ছি। দেখো শুরুতে যদি পুরো থাকে, শুরুতে যদি পুরো থাকে, এরপর যদি দেখো পরি থাকে, তারপর যদি অনু থাকে বা হচ্ছে পলা যদি থাকে, তখন সেটা কি হবে? প্রাদি সমাস। যেমন প্রগতি এটা হচ্ছে সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে প্রজে গতি, প্রভাত, প্রজে ভাত, তারপরে থাকতে পারে প্রবচন, প্রজে বচন। ঠিক তেমনি ভাবে থাকতে পারে পরিভ্রমণ, অনুতাপ, এগুলো
এগুলো হচ্ছে দেখো কি হবে, প্রাদি সমাস হবে, কি হবে, প্রাদি সমাস। জাস্ট এতটুকু মনে রাখো, প্রাদি সমাস হবে। আর ছাড়পত্র যদি বলা হতো কার কাব্যগ্রন্থ, সেক্ষেত্রে হতো সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। দেখো প্রতিটা অপশন, আরেকটা অপশন কেন উত্তর হলো না, তুমি যখন এইভাবে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে পড়তে যাবা তখন দেখবা তোমার মাথায় সেট হয়ে যাবে। পরের প্রশ্নটি, দেখো রক্তকরবী কোন ধরনের নাটক? প্রশ্নটা এযাবৎকাল এসেছে যে রক্তকরবী কোন ধরনের সাহিত্যকর্ম, সেক্ষেত্রে কি হতো, নাটক হবে। কিন্তু এখানে বলেছে এটা কোন ধরনের নাটক, কমেডি, হরর, মেলোড্রামা, সাংকেতিক। কমেডি যার মধ্যে হাস্য, দেখো হাসি থাকবে, হরর ভীতিকর যে বলে ওই যে সানডে হরর স্পেশাল, তারপর মেলোড্রামা যেখানে দেখো চরিত্র থেকে কাহিনীর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এর পাশাপাশি দেখো সাংকেতিক, তোমরা অনেকেই এই প্রশ্নটির সঠিক উত্তর জানো না, আমি বলে দিচ্ছি। দেখো রক্তকরবী এটা হচ্ছে একটা নাটক এবং এটা হচ্ছে এটা সাংকেতিক। কি হবে বলতো, সাংকেতিক নাটক, কমেডি না। ইসরাত জাহান বৃষ্টি, সেও অনেককে মেনশন করেছো, কিন্তু শেয়ার সংখ্যা খুবই কম। 100 প্লাস শেয়ার না হলে 3টা বই যাবে না, একটা বই যাবে। এখন তোমরাই ভেবে দেখো, 560 টাকা যে বইয়ের দাম সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং এর সাথে কুরিয়ার চার্জ আমরাই দিয়ে দিব। তারপর দেখো অনুপমের বন্ধু হরিশ, হরিশ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রাখছি। দেখো অনুপমের বিয়ের জন্য পাত্রী নির্বাচন করে এই হরিশ, এবং হরিশ কোথায় কাজ করে একটু কমেন্টে লেখো, যদিও এখানে আছে। সেক্ষেত্রে হবে কানপুরে, হবে কি হবে, কানপুরে। এবং হরিশের হচ্ছে সরস রসনার গুণ ছিল, খুবই গুরুত্বপূর্ণ। এই যে হরিশের কি গুণ ছিল বলতো, সরস রসনার গুণ, অর্থাৎ কল্যাণীর কথা বলে অনুপমকে উতলা করে তোলে এই হরিশ। এবং ফ্রেন্ড সার্কেলে দেখবা, সাপোজ একজনের আমি এখানে নাম নিই, কার নাম নেওয়া যায়, ছেলেদের যে কোনো একটা আমি নাম নিব, যে রাকিব। রাকিবের একটা বন্ধু হচ্ছে সুমন, রাকিবের বিয়ে হচ্ছে, রাকিব হচ্ছে সরাসরি মেয়েকে এখনো দেখেনি, সুমনের মাধ্যমে সুমন এসে বলছে, দোস্ত রাকিব সেই মেয়ে দেখেছি, ভাবিটা সেই হবে। তাহলে দেখো ঠিক তেমনই ভাবে এই যে অনুপমের বন্ধু ছিল হরিশ, এই হরিশ হচ্ছে কি বলতে, দেখো সে কল্যাণীর কথা অনুপমকে বলে তার মনকে কি করে দিত, উতলা করে দিত। হরিশের বর্ণনা অনুসারে কানপুরের মেয়েটা হচ্ছে খাসা, আরে মেয়ে একটা আছে খাসা মেয়ে। তাহলে দেখো এমন ভাবে দিয়ে লাইনটা দিয়ে বলবে এটা কার উক্তি, তাহলে দেখো এটা কি হবে, হরিশের। এবং এই প্রশ্নটা বারবার আসে, এখানে 7 স্টার দিয়ে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ। অপরিচিত গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে ছিল, সেক্ষেত্রে কি হবে বলতো, হরিশ যে ছিল আসর জমাতে অদ্বিতীয়। এবং দেখো অনুপমের, দেখো অনুপম হরিশের কাছ থেকে কল্যাণীর কথা জানতে পারে এবং হরিশের ভাষায়, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, এটা দিয়ে তোমাকে বলবে উক্তিটি কার ছিল, সেক্ষেত্রে কি হবে বলতো, উক্তিটি ছিল হচ্ছে তোমার হচ্ছে হরিশের। এবং এই সে দ্বারা বলতে, অর্থাৎ এই যে খাসা মেয়ে বলতে কল্যাণী সম্পর্কে বলা হয়েছে। কার সম্পর্কে বলা হয়েছে বলতো, কল্যাণী সম্পর্কে বলা হয়েছে। আমরা আরেকটা এমসিকিউ সলভ করব আজকে, কিন্তু ধ্বনি পরিবর্তন আলোচনা করব এবং নত্যবিধান সত্যবিধানও। বলো, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চরণসই, উক্তিটি কোন লেখার অন্তর্গত? বানানটা দেখো, অন্তর্গত, এরপরে আরেকটা বানান দেখো আছে উপযুক্ত। এই বানানগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, রেফ হবে অন্তর্গত, আর একটা হচ্ছে উপযুক্ত। তোমাকে বলেছে যে এটা কোন লেখার অন্তর্গত, মানে কোন গল্প থেকে চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে। যদি বলা হতো যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, এই উক্তিটিকার, এটাও জানাবা। একটু ঝটপট জানাও। একটু ঝটপট জানিয়ে দাও যে সঠিক উত্তর কি হবে। তাহলে এটা নেওয়া হয়েছে দেখো কোন জায়গা থেকে, যে প্রত্যেকের পাড়ার কথা অপরিচিতা থেকে নেওয়া হয়েছে। এবং উক্তিটি দেখো কি ছিল, যে বিনোদা ছিল, কিন্তু বিনোদা তার পিস্তুত ভাই। ক্লাসের পিডিএফ কোথায় পাবে একটু পরেই বলছি, তার আগে বলো আমার মন উতলা করিয়া দিল, কে মন উতলা করে দিল? একটু আগে কিন্তু আমরা পড়লাম যে অনুপমের বন্ধু কে ছিল, হরিশ ছিল। সে বলেছিল মেয়ে একটি খাসা মেয়ে আছে, অর্থাৎ খাসা মেয়ে দ্বারা কল্যাণীকে বলা হয়েছে। আর এখানে উতলা করে দিল কে, অর্থাৎ এখানে চরিত্রগুলো নাই। আমি যদি এখানে বলি বিনোদা,
বিনোদা, এরপর যদি আমি বলি হরিশ, এরপর যদি আমি বলি যোগু, এবার বলো সঠিক উত্তর কোনটা হবে? বিনোদা, হরিশ নাকি যোগু? তিনটা থেকে তো একটা হবেই। অসংখ্য ধন্যবাদ, অনেকে উত্তর করেছো। এবং ক্লাসের পিডিএফ কোথায় পাবে? দেখো কোথায় পাবে আমি মেনশন করে দিচ্ছি। দেখো জিলানি স্যার এই পেজে কিন্তু পেয়ে যাবে। দেখো একটা কমেন্ট করেছি ওইখানে, রবীন্দ্রনাথের মুক্ত ধারা এটি কাব্য, নাটক, প্রবন্ধ নাকি নৃত্যনাট্য? দেখো আমি জিলানি বলছি, একটা কমেন্ট করেছি পেজ থেকে। পেজে তোমরা পূর্বে যে 3টা লেকচার হয়ে গিয়েছে সেই ক্লাসগুলো পাবে, পিডিএফ পাবে, ওইখানে আছে, এবং আজকেরটাও পাবে। আমরা একজন শিক্ষার্থীকে পেয়েছি যে সর্বোচ্চ মেনশন করেছে এবং শেয়ার করেছে, সে একটা বই পাবে। আরো 2 জন আমাদের লাগবে, আরো 2 জন। 15টা শেয়ার করতে হবে, 10 জন বন্ধুকে মেনশন করতে হবে, সঠিক উত্তর দিতে হবে। তার মধ্যে থেকে আরো 2 জন আজকে এই যে বাংলা বিচিত্রা বইটি পেতে যাচ্ছ, 3 জন পাবে আজকে। তাহলে কি হবে বলতো? এটা নাটক হবে। কি হবে? যে প্রবন্ধ হবে না, এটা কি হবে? যে নাটক হবে। পরের প্রশ্নটি দেখো, অপরিচিত গল্পে প্রদোষ শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ। অপরিচিত গল্পে প্রদোষ শব্দের অর্থ কি? সকাল, দুপুর, বিকাল নাকি সন্ধ্যা? একটু ঝটপট জানাও। এবং এর পাশাপাশি দেখো তোমাদের উচ্চারণ থেকে প্রশ্ন আসবে, উচ্চারণ থেকে প্রশ্ন। এখানে সন্ধ্যা, সন্ধ্যা এটি বানানের উচ্চারণ কি? তাহলে মনে রাখবা, উচ্চারণের ক্ষেত্রে যদি তোমার মধ্যনসা থাকে বা দন্তস্বর থাকে, সেক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে কি হবে বলতো? তালবস্যা হবে। যদি ছয়ের মতো উচ্চারণ হয়, ছয়ের মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে তোমার দন্তস্বর বহাল থাকবে। তাহলে এখানে দেখো সন্ধ্যা, আমরা কি কখনো বলি সন্ধ্যা? আমরা সন্ধ্যা তো বলি না, অ্যাজ ইউজুয়াল উচ্চারণ সন্ধ্যাই বলি, বা এইভাবে বলি না যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এইভাবে বলি না আমরা। এখানে সন্ধ্যা অ্যাজ ইউজুয়াল উচ্চারণই হচ্ছে। তাহলে এখানে দেখো এই দন্তস্বর স্থলে কি হবে বলতো? তালবস্যা হবে। আর যুক্ত আকারে যদি থাকে সেক্ষেত্রে আমরা বিযুক্ত অবস্থায় লিখবো, ভেঙে ভেঙে। তাহলে শন, যেখানে থামে, উচ্চারণের ক্ষেত্রে যেখানে থামে এবং কোনো কার থাকে না, সেখানে হস্যচিহ্ন বসে। তাহলে দন্তান্ন এখানে থেমেছে এবং কোনো কার নাই, হস্যচিহ্ন বসবে। আর বাকি হবে কি বলতো? ধা, সন্ধ্যা, এটা হচ্ছে উচ্চারণ। এবং এই প্রদোষ শব্দের অর্থ কিন্তু সন্ধ্যা হবে। ক্লিয়ার? জানাও। এর পাশাপাশি দেখো পরের প্রশ্নটি, যে নিচের কোনটি উপন্যাস? এই ধরনের কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে রবি ঠাকুরের, অর্থাৎ এখানে উপন্যাসগুলো যেগুলো আছে, একটা তো আছে রবি ঠাকুরের, এবং কোনটি উপন্যাস সেটা বলো। আমি কিন্তু একটু আগে লিখে দিয়েছিলাম। যে 80 জন আসো, এই 80 জনের মধ্য থেকে আর 2 জন ভাগ্যবান বা ভাগ্যবতী পেতে যাচ্ছ আমাদের নতুন সংস্করণের বাংলা বিচিত্রা বইটি। সর্বোচ্চ শেয়ার এবং বন্ধুকে মেনশন করতে হবে, তারই মাধ্যমে পেয়ে যাবে। আমাদের এখানে প্রতিনিধি টিম আছে, ওনারা দেখছেন, বইটা পেয়ে যাবে। তাহলে এখানে কি হবে বলতো? এই যে আমি লিখে দিচ্ছি বা বলছি, একটু আগেই তো লিখে দিয়েছিলাম। একটা হচ্ছে শেষের কবিতা, একটা হচ্ছে 4 অধ্যায়, একটা হচ্ছে ঘরে বাইরে, চতুরঙ্গ, মালঞ্চ, গোড়া। তাহলে এখানে দেখো তো যেগুলো বললাম তার মধ্যে থেকে কোনটা আছে? চতুরঙ্গ আছে। কোনটা আছে বলতো? তাহলে সঠিক উত্তর হবে গ, চতুরঙ্গ। আবরার, সোহান, অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর জানিয়েছো। এবার আমরা আরেকটা চরিত্র সম্পর্কে একটু বিস্তারিত পড়ে আসি। চরিত্র থেকে কিন্তু প্রশ্নগুলো তোমাদের সেট করা হবে। বিনোদা, বিনোদা সম্পর্কে অপরিচিত গল্পে কি বলা হয়েছে? এবং প্রত্যেকটা স্লাইড কিন্তু এই যে আলাদা আলাদাভাবে চরিত্র সংক্রান্ত বিস্তারিত বর্ণনা আমাদের এই বই থেকেই কিন্তু এই স্লাইডগুলো করা হয়েছে। তাহলে প্রশ্নটা আসতে পারে অনুপমের পিস্তুত ভাই কে ছিল? সেক্ষেত্রে দেখো এখানে বিনোদা হবে। এবং বিনোদা একটা ইয়ারিং দিয়ে, একজোড়া ইয়ারিং দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিল। এবং বিনোদার রুচি এবং দক্ষতার উপর হচ্ছে অনুপমের 16 আনা নির্ভরতা ছিল। এবং অনুপম বিনোদার বাড়িতে যেত কখন? সন্ধ্যা, এটা আসতে পারে। এবং বিগত বছরে কিন্তু এসেছে যে অনুপম বিনোদার বাসায় কখন যেত, সেক্ষেত্রে কি হবে? সন্ধ্যায় যেত। এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে মন্দ নহে খাঁটি সোনা বটে। তোমাদেরকে, তোমরা কনফিউজড হয়ে যাও, এই জন্য আমি এটা শুধরে দিচ্ছি। দেখো, মন্দ নয় হে খাঁটি সোনা বটে, উক্তিটি হচ্ছে বিনোদার। আর যদি বলা হতো ওহে মেয়ে যদি আছে একটা খাসা মেয়ে, তাহলে এই উক্তিটি ছিল হরিশের। আর যখনই বলা হবে মন্দ নয় খাঁটি সোনা বটে, তখন হচ্ছে উক্তিটি হচ্ছে বিনোদার।
বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট, এটাও গুরুত্বপূর্ণ। তাহলে কার ভাষাটা অত্যন্ত আর্ট বলতো? মানে গুছিয়ে কথা বলে, মানে বিস্তারিত কিছু বলবে না, সংক্ষিপ্ত কিছু শব্দ বলবে, তার মাধ্যমে ওই বিস্তারিত তথ্যকে সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারবে, উপস্থাপন করতে পারবে। এই গুণটা ছিল হচ্ছে বিনোদার। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বললেন কি বলতো? চলনসই। তাহলে এই যে বিনোদা থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, বিনোদা। ইসরাত জাহান বৃষ্টি, তোমার নামও হচ্ছে লিস্টে রাখলাম আর কি, আর হচ্ছে করিমা আক্তার আছো, সেও মেনশন করেছো। আচ্ছা, এই নামগুলো আমি হচ্ছে রাখবো আর কি, শেষে যখন আমি ঘোষণা দিব, শেষে যখন ঘোষণা দিব তোমরা আরেকবার একটু মানে মেনশন করেছে এটা একটু জানাবা। পিডিএফ পেয়ে যাবে কোথায় একটু পরেই বলছি। এরপরে দেখো কল্যাণী বাবা সম্পর্কে কি আছে। পরোপকারী, সুপুরুষ, সত্যবাদী, ঋষিতুল্য মানুষ শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা। তোমরা একটু কমেন্টে জানাও কল্যাণীর বাবা পেশায় কি ছিল, ঝটপট জানাও কল্যাণীর বাবা পেশায় কি ছিল, একটু ঝটপট কমেন্টে জানাও। এরপরে দেখো তার বয়স 40-এর কিছু এপারে বা ওপারে। এটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন, যে চুল কাঁচা, গোফে পাক ধরতে আরম্ভ করেছে মাত্র। এই যে আলোচ্য বৈশিষ্ট্যটি কার মধ্যে ছিল অপরিচিত গল্পে, সেক্ষেত্রে হবে কল্যাণীর বাবা। লোকটা নিতান্তই নির্জীব, একেবারে কোনো তেজ নেই। শম্ভুনাথ সম্পর্কে অনুপমের মামার উক্তি ছিল এটি। এরপর বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। এখানে তিনি হলেন শম্ভুনাথ সেন, এবং এই শম্ভুনাথ সেন পেশায় ছিল হচ্ছে ডাক্তার। কল্যাণীর বাবা একজন আত্মমর্যাদা সম্পন্ন ধীরচেতা ব্যক্তি। তারপরে দেখো অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদী এবং একজন আদর্শ পিতা ছিলেন এই শম্ভুনাথ সেন। এই ছিল হচ্ছে তোমাদের কল্যাণীর বাবা সম্পর্কে অপরিচিত গল্পের কিছু তথ্য। তারপর আমরা আরেকটা দেখবো অনুপমের মামা। এই মামা, তোমাদের জীবনে যদি, ছেলেরা যারা আছো, তোমাদের জীবনে যদি এমন মামা থাকতো তুমি কি করতে একটু জানিয়ে দাও। যে বিবাহ করতে গিয়েছো মানে আনন্দ উৎসব মুখর পরিবেশে, কিন্তু তোমার মামার হীন মন মানসিকতার কারণে বিবাহের আসর থেকে তোমাকে ফিরে আসতে হয়েছে বিবাহ না করে। এমন মামা যদি তোমার জীবনে থাকতো তুমি কি করতে একটু জানিয়ে দাও কমেন্টে। তাহলে দেখো যে অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা, এবং অনুপম থেকে তার মামা বড় ছিল হচ্ছে 6 বছরের। এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে অনুপমের মামা তাদের সংসারকে ফলগুর বালির সাথে নিজের অন্তরে শুষে নিয়েছেন, এবং কেন কিভাবে সেটা তো ব্যাখ্যা দিয়েছি শুরুতেই। পুরো গল্পে তাকে অর্থলোভী, স্বার্থপর, হীন মন মানসিকতা সম্পন্ন এবং চতুর মানুষ হিসেবে, মানে অত্যন্ত চালাক হিসেবে তাকে আমরা দেখতে পাই। এবং অনুপমের অস্থিমজ্জায় জড়িত ছিল, দেখো তার মামার অস্থিমজ্জায় জড়িত ছিল কি বলতো? এই যে টাকার প্রতি আসক্তি। এরপরে ধনির কন্যা মামার অপছন্দ, কারণ সে মাথা উঁচু করে চলবে। ধনির কন্যা অপছন্দ, আবার টাকা চাইবে, টাকা দিতে দ্বিধাবোধ করবে না এমন মেয়েকে কিন্তু সে চায় তাদের বাসার বউ হিসেবে, অর্থাৎ অনুপমের মামা যে ধরনের বিয়ে পছন্দ করতো, অর্থাৎ যাকে শোষণ করা যাবে। আর বয়স বেশি হলেও কল্যাণীকে মামার পছন্দের কারণ কি? পণের টাকার প্রতি ভীষণ লোভ। এবং এখানে আরেকটা বিষয় তোমরা জেনে রাখো, গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে সরল বাক্য, যেখানে একটা কর্তা থাকে, একটা সমাপিকা ক্রিয়া থাকে। তারপর জটিল বাক্য বা মিশ্র বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। এখানে দেখো বয়স হলেও কল্যাণীকে মামার পছন্দের কারণ ছিল যে পণের টাকার প্রতি ভীষণ লোভ। তোমরা একটু জানাও যে এখানে এটা সরল বাক্য, জটিল নাকি যৌগিক? সরল, জটিল নাকি যৌগিক? একটু ঝটপট জানাও। এটা সরল, জটিল নাকি যৌগিক বাক্য? একটু বলো, ঝটপট বলো। সরল বাক্য, জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? আমি যদিও বলে দিব। তাহলে যেই বাক্যে একটা কর্তা থাকে, একটা সমাপিকা ক্রিয়া থাকে, এবং যেই বাক্যে যদি হলেও, করলেও, বললেও, চললেও, মানে লেও যদি থাকে একসঙ্গে, তখন সেটা কি হবে বলতো? এই যে সরল বাক্য হবে। লোকটিকে দেখে বয়স্ক মনে হলেও খুব বেশি বয়স হবে বলে মনে হয় না। তবে বিগত বছরে এসেছে যে ছোট কিন্তু রসে ভরা, ছোট হলেও রসে ভরা। এটাও কি হবে বলতো? এই যে সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য। পরের অংশটুকু দেখো, অন্তর্নিহিত যে ভাবগুলো আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত সেশনে কিন্তু এসেছে তোমার হচ্ছে যে পাঠ পরিচিতি অংশ থেকে, কিন্তু অর্থাৎ অপরিচিতা পাঠ পরিচিতি অংশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেষের যে লাইনটি ছিল সেখান থেকে কিন্তু এসেছিল। আমরা প্রথম লাইনটা দেখব। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত একটি সামাজিক ও নৈতিক শিক্ষা বহনকারী গল্প। এখানে কল্যাণীর আত্মমর্যাদা ও শম্ভুনাথ সেনের সাহসিকতা এবং অনুপমের যে আত্ম উপলব্ধি, শেষ সময়ে কিন্তু সে তার ভুল বুঝতে পেরেছিল। কল্যাণী
কল্যাণী এবং হচ্ছে দেখো অনুপম যে তার ভুলটা ছিল সে কিন্তু বুঝতে পেরেছিল, আমরা যেটা শেষ মুহূর্তে দেখতে পাই। এটা আমরা পরে দেখব। আমরা আরেকটা এমসিকিউ সলভ করে আসি। বলো সঠিক উত্তর কি হবে? রসন চৌকি কি? এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে একটা। রসন চৌকি একটু ঝটপট জানাও। ৭৯টা শেয়ার হয়েছে। আমি শেষে যখন ঘোষণা দেব অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থেকে ঘোষণাটা নিয়ে যাবে যে কারা কারা বইটি পেতে যাচ্ছ, যে তুমি কতটা শেয়ার করেছো অনেস্ট থেকে একটু জানাবা, কারণ শিক্ষার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিবে না কখনো। তাহলে দেখো রসন চৌকি কি একটু ঝটপট জানিয়ে দাও। সানাইড হলো কাশির সৃষ্ট ঐকতান বাদন। কি হবে বলো তো? সানাইড হলো কাশির, এখানে বাঁশি আছে এবং কাশি আছে, তবলা হবে না, হারমোনিয়াম হবে না, ক এবং ক্ষয়ের মধ্যে একটা উত্তর হবে। তাহলে বলো কোনটা হবে? 122টা শেয়ার হয়েছে, অসংখ্য ধন্যবাদ। যারা কে কতটা শেয়ার করেছো সেটা একটু জানিয়ে রাখবা শেষে। তাহলে কি হবে? সানাইড হলো কাশির সৃষ্ট ঐকতান বাদন। এমডি আনোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নটি দেখো, অপরিচিত গল্পটি রবি ঠাকুরের কোন গল্প, দেখো গল্পগুচ্ছের কোন খণ্ড থেকে? বলো কোন খণ্ড থেকে? আমি কিন্তু শুরুতে বেসিক পড়িয়ে এসেছি, কোন খণ্ড থেকে নেওয়া হয়? আজকে যে টপিকের ক্লাস নেওয়া হচ্ছে এই টপিকের থেকে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবং এর পাশাপাশি দেখো আমি যে আজকে অপরিচিতা পড়াচ্ছি, গৃহ, এরপর নত্যবিধান, সত্যবিধান, ধ্বনি পরিবর্তন পড়াবো, শেষ পর্যন্ত অবশ্যই থাকবা। তাহলে এই যে এই টপিক থেকে বিগত বছরে যে হিউজ পরিমাণ প্রশ্ন এসেছে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা আমাদের বাংলা বিচিত্রা বই থেকে। তাহলে এখানে সঠিক উত্তর জানিয়েছো কে কে? হ্যাঁ, তৃতীয় খণ্ড। ধন্যবাদ। অনেকে ক বলেছো না, ক হবে না, এটা সঠিক উত্তর হবে তৃতীয় খণ্ড। আমরা আর কিছু গুরুত্বপূর্ণ লাইন পড়ে আসি। গল্পের অন্তর্নিহিত ভাব, অর্থাৎ পরোপকারী, সুপুরুষ, সত্যবাদী, ঋষিতুল্য মানুষ শম্ভুনাথ সেন হচ্ছে দেখো কল্যাণীর বাবা ছিলেন। তার বয়স 40-এর কিছু এপারে বা ওপারে, অর্থাৎ তার সম্পর্কে বলা হয়েছে। এরপর তার বাবা দেখো এখানে কি, তিনি পেশায় ছিলেন ডাক্তার, আর শম্ভুনাথ সেনের বন্ধু অর্থাৎ অনুপমের বাবা সেক্ষেত্রে ছিল উকিল ছিল। আর এখানে বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, এখানে তিনি হলেন শম্ভুনাথ সেন। এই তথ্যগুলো আমরা একটু আগেও কিন্তু পড়ে এসেছি। আমরা এমসিকিউতে সরাসরি চলে যাব, বাকি যেগুলো আছে। বলো মৃদঙ্গ শব্দের অর্থ কি? মৃদঙ্গ শব্দের অর্থ কি একটু ঝটপট জানাও। মৃদঙ্গ শব্দের অর্থ কি? মৃদঙ্গ শব্দের অর্থ কি একটু ঝটপট জানাও। এক ধরনের বাদ্যযন্ত্র, অভ্রেদ তৈরি ঝাড়বাতি, এক ধরনের খনিজ ধাতু, নাকি কিশলয়যুক্ত কচি ডাল? আমাদের বাংলা বিচিত্রা বইটি স্যার একটু এনে দিবেন। আমরা 122 জন শেয়ার, 131টা শেয়ার হয়েছে, অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছো। এবং পিডিএফ তো পিডিএফ পাবে, বইও পাবে, পরীক্ষাও পাবে, কত কিছু পাচ্ছ দেখো। কিন্তু আজ থেকে যদি বলি আরো 10 বছর আগে বা 5 বছর আগে এত সুযোগ সুবিধা কিন্তু কেউ ওইভাবে পায়নি। যারা দূর দূরান্তে আছে, যারা মানে কোচিং করতে ওইভাবে অ্যাবিলিটি নাই, তারা দেখো এই যে জয়কলি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকবে। যারা তোমাদের পাশে থাকে, ন্যূনতম তোমাদেরকে সাহায্য করে, তাদেরকে কখনো ভুলে যাবে না, আমাদেরকে ছেড়ে কখনো যাবে না। মানে ওই সুরে তাল মিলিয়ে আমিও বলতে চাচ্ছি। রাজশাহী থেকে আছেন তন্ময় বাড়াই যতীন স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে কি হবে বলতে, যে এক ধরনের বাদ্যযন্ত্র হবে। কি হবে? এক ধরনের বাদ্যযন্ত্র। পরের প্রশ্নটি দেখো, অপরিচিত গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? খুবই গুরুত্বপূর্ণ, জানাও এবং আমি ব্যাখ্যা দিয়ে দিব। তোমরা উত্তর করতে থাকো, আমি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দেবো। এরপর কিন্তু আমাদের দ্বিতীয় পত্র আলোচনা করব, সেখান থেকে অর্থাৎ আজকের ক্লাসটি থেকে ঢাবিতে 3টা মার্ক তো 3টা বা 4টা মার্ক কমন পাবে, এবং এর পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই কমনের হারটা কিন্তু আরো বেশি হবে। বলো অপরিচিত গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? আমি একটু বলে দিচ্ছি, দেখো উত্তম পুরুষের জবানিতে লেখা, অর্থাৎ স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। স্বয়ং বক্তাইকে বলো, অর্থাৎ অনুপমই ছিল এখানে। দেখো স্বয়ং বক্তা, অর্থাৎ সঠিক উত্তর কি হবে? এই যে উত্তম পুরুষ হবে, সঠিক উত্তর হবে উত্তম পুরুষ। পরের প্রশ্নটি দেখো,
মানসী সোনার তরী, বলাকা, শেষ লেখা কাব্য কোন এই গ্রন্থগুলো কবির কোন রচনা? সেটা নাটক, কোন কবি সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। এবং প্রশ্নটা এমনও আসতে পারে যে শেষ লেখা, বিগত বছরে এসেছে যে শেষের কবিতা যদি উপন্যাস হয় শেষ লেখা, শেষ লেখা এটা কোন ধরনের সাহিত্যকর্ম? তাহলে এটা কি হবে বলতো? দেওয়া আছে দেখো, কাব্যগ্রন্থ। বলা হয়েছে যে মানসী সোনার তরী, বলাকা, শেষ লেখা কোন কবির? আল মাহমুদ হাসান, হাফিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ নাকি রবি ঠাকুর? একটু ঝটপট জানাও। জয়কলি চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানিয়েছো। হ্যাঁ, ধন্যবাদ অবশ্যই জানাবে। যারা তোমাদের পাশে থাকবে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবে, কারণ এই যুগে কেউ কিন্তু পাশে থাকে না এত যে তোমাদের প্রতিটা সাবজেক্টের ক্লাস তোমরা পাচ্ছ, যেখানে অনেকে এগুলো মানে ভাবনা চিন্তার বাইরে, যে পেইড ব্যাচ ছাড়া বা অনেক পেইড ব্যাচ থেকে আমাদের যে শ্রদ্ধাভাজন শিক্ষক প্যানেল আছে তারা কিন্তু প্রত্যেক টিচারই একদম মানে কি বলবো, বন্ধু সুলভের মতো। মানে তোমরা তোমাদের যত সমস্যা থাকুক না কেন তোমরা হচ্ছে জানাবে কমেন্টে, বা হচ্ছে স্যারদের যে আইডিয়া আছে সেখানেও জানাতে পারো যে এই প্রশ্নটি আমি বুঝিনি। তোমাদের সর্বক্ষণে কিন্তু তোমাদের সহায়তা করতে, সাপোর্ট দিতে কিন্তু প্রস্তুত আছে। সঠিক উত্তর হচ্ছে রবি ঠাকুর হবে। কি হবে? রবি ঠাকুর। এই যে বাংলা বিচিত্রা বইটি দেখো, এখানে তোমাদের গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, বিলোচনা অংশ এবং লিখিত অংশ সহ A to Z সব আছে। আজকের ক্লাসটি যারা সর্বোচ্চ শেয়ার করেছো অলরেডি হচ্ছে এমএসটি জয় আক্তার, অনেক শেয়ার করেছো, ধন্যবাদ। 3 জন বইটি পাবে, লটারির মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে। 5 থেকে 6 জনের নাম লেখা হবে, কুরিয়ার যোগে তোমরা বইটি পেয়ে যাবে। যারা এখনো সংগ্রহ মানে শেয়ার করোনি আর কি, শেয়ার করে রাখো। তারপরে দেখো পরের প্রশ্নটি। পরের প্রশ্নের আগে এটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, অর্থাৎ প্রায় শতভাগ প্রশ্ন কমনের নিশ্চয়তা দিচ্ছে জয়কলি। এখানে যে বইগুলো আছে এই বইগুলো যদি তুমি সংগ্রহ করো এবং সংগ্রহ করে অবশ্যই জানাবে, তোমাদেরকে পেইড গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, যেখানে তোমাদের সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে তোমরা করতে পারবে। শুধু ক্লাসই না, পরীক্ষা দিতে পারবে এবং হচ্ছে স্পেশাল সাজেশন তো পাবেই তোমরা। এবার দেখো গৃহ। এই গৃহ তোমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু এখান থেকেও গতবার হচ্ছে ঢাবিতে প্রশ্ন এসেছে, এবারও আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তোমরা একটু জানাও যে গৃহ এর সমার্থক শব্দ, 3টা সমার্থক শব্দ বলো বা কমেন্টে জানাও। গৃহ এর 3টা সমার্থক শব্দ একটু কমেন্টে লিখে আমাকে জানাও। আর এর পাশাপাশি দেখো গৃহ প্রবন্ধের বিষয় কি? পুরুষতান্ত্রিক সমাজে নিজ গৃহেও নারীর অসহায়ত্ব, পরাধীনতা, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যে অবহেলার শিকার হয় তারা, তারপরে দেখো তারা যে অসহায়ত্ব এবং পরাধীনতার শিকার হয় সেটা এই গৃহ প্রবন্ধে কিন্তু বলা হয়েছে। এরপর এখানে দেখো নারী মানে তারা হচ্ছে পরাধীনতা, তারা হচ্ছে অসচেতনতা, বঞ্চনার শিকার, শৃঙ্খলিত জীবনযাপন এবং তারা হচ্ছে অধিকার বঞ্চিত। এই যে দেখো সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এই সাজানো গুছানো স্লাইডটা কিন্তু আমাদের বাংলা বিচিত্র থেকে কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ এইভাবে প্রতিটা গদ্য, পদ্য, নাটক, উপন্যাস সাজানো হয়েছে। তোমরা একটু জানাও যে গৃহ এর হচ্ছে 3টি সমার্থক শব্দ। শাহিন আক্তার মায়া জানিয়েছো বাড়ি, তারপর হচ্ছে দেখো আলয়, ঘর এবং বাটিও কিন্তু তোমার গৃহ এর সমার্থক শব্দ, এটা একটু মনে রাখবা, এটা তোমরা পেয়ে যাবা, পরে দেখে নিবা। নত্যবিধান থেকে দেখো প্রশ্ন আসবে। নত্যবিধান, তার আগে জানতে হবে যে বাংলা ভাষায় ব্যবহৃত, খুবই গুরুত্বপূর্ণ, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে কোন শব্দ বলো তো? প্রত্যেকেই কমেন্টে লেখো। গত বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং রাবিতে এসেছে, চবিতে এসেছে যে তৎসম শব্দ, তৎ মানে তার, সম মানে সমান, তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন ন, মধ্যাহ্ন নয়ের সঠিক ব্যবহারকে কি বলা হয়? নত্যবিধান বলা হয়। যেমন টবর্গীয় ধ্বনির পরে কি বসে বলতো? যেমন নত্যবিধান বসে। যেমন ঘন্টা আছে, লুণ্ঠন আছে, কাণ্ড আছে, এগুলোতে কি বসবে বলতো? মধ্যাহ্ন ন বসবে। তাহলে এই নত্যবিধান থেকে কেমন প্রশ্ন আসে? যদি শুরুতে বেসিক থেকে প্রশ্ন আসে তাহলে বলবে এটা কোন শব্দে প্রযোজ্য, সেক্ষেত্রে হবে তৎসম। এরপরে যেটা বেশি প্রশ্ন আসে সেটা একটু খেয়াল করো, যে স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে কোনটিতে? স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে কোন শব্দটিতে? তাহলে দেখো এটা তোমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে আছে এবং এটা কিন্তু আমাদের বইও দেওয়া রয়েছে, ছন্দ দেওয়া আছে। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, এটা বিগত বছরে এসেছে যে নিচের কোনটিতে স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে? সঠিক উত্তর হিসেবে অপশনে ছিল কঙ্কন। তোমরা একটু কমেন্টে লেখো এই কঙ্কন বানানটা। এরপরে দেখো কল্যাণ শোণিতমণি, স্থান গুণ পূর্ণবেণী, ফনু অনু,
তারপরে দেখো অনু বিপণী গণিকা, নিপুণ ভনিতা, এই যে নিপুণটা গুরুত্বপূর্ণ। তারপরে আছে গৌণ আছে, ভান আছে, পণ আছে। তারপরে দেখো এই যে কোফনি, কোফনি মানে হচ্ছে কোনই, তারপরে আছে বান। অর্থাৎ প্রশ্নটা আসবে নিচের কোন শব্দটিতে স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে। পিডিএফ দেওয়া হবে না ক্লাসের, অবশ্যই পাবে, পোস্ট করা হবে ক্লাস শেষে, জিলানি স্যার পেজে পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যে কঙ্কন বা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটিতে স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে, গৌণ। তারপরে দেখো ভান, এখানে মধ্যাহ্ন ন বসেছে, পণ এখানে বসেছে। তারপরে দেখো বান, এগুলোতে স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে। পরের অংশটুকু দেখো, বলো নিত্য মূর্ধন্যবাচক শব্দ কোনটি, অর্থাৎ নিত্য মূর্ধন্যবাচক। অপশনগুলো আমি যদি এখানে দিই, যে অপশন দেখো, সঠিক উত্তর হিসেবে ওইখানে অপশনটা ভুল আছে, এই যে কঙ্কন হবে। সঠিক উত্তর কি হবে? কঙ্কন। সঠিক উত্তর হবে কঙ্কন। এটা জেনে রাখো, কারণ এখানে ওইভাবে প্রশ্নটা সেট করতে, মানে অপশনগুলো সেট করতে ভুল করেছে। পরের প্রশ্নটি দেখো, দুর্নীতি শব্দটিতে নত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? দুর্নীতি শব্দটিতে নত্যবিধানের প্রযুক্ত মানে নিয়মটা প্রযুক্ত হয় না কেন একটু জানাও। এর পাশাপাশি তো আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিয়েই দিব। দেখো একটা আছে দুর্নীতি, এরপরে দেখো আরেকটা আছে ত্রিনয়ন, তারপরে দেখো আছে সর্বনাম আছে, সর্বনাম। তারপর আছে দেখো দুর্নিবার, এইগুলোতে নত্যবিধান প্রযোজ্য নয় কেন সেটা একটু পরে বলছি, আগে খেয়াল করো। রেফের পর মধ্যাহ্ন ন বসে, রেফ এর পর মধ্যাহ্ন ন বসে। যেমন আমি যদি লিখি বর্ণ, তাহলে বর্ণ বানানে কি হবে বলতো? এখানে এই যে রেফের পর মধ্যাহ্ন ন বসেছে, ঠিক তেমনই ভাবে র এর পরে মধ্যাহ্ন ন বসে, যেমন রণ, তাহলে এখানে দেখো র এর পরে মধ্যাহ্ন ন বসেছে। কিন্তু এখানে খেয়াল করো তো, এই যে ত্রিনয়নে এই যে র ফলার পরে দেখো এখানে কি দন্তান্ন ন বসেছে, রেফের পর দন্তান্ন বসেছে, রেফের পর দন্তান্ন ন বসেছে। তারপরে দুর্নীতি, এই যে রেফের পর কি বসেছে? দন্তান্ন ন বসেছে। কিন্তু নত্যবিধান অনুসারে বসার কথা ছিল মধ্যাহ্ন না, কারণ বসেনি কেন জানো? এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ। আর মনে রাখবা, সমাসবদ্ধ শব্দে নত্যবিধি প্রযোজ্য নয়। সঠিক উত্তর যারা ক জানিয়েছো অসংখ্য ধন্যবাদ। সমাসবদ্ধ শব্দে নত্যবিধি প্রযোজ্য নয়। সমাসবদ্ধ শব্দে কি প্রযোজ্য নয় বলতো? নত্যবিধি প্রযোজ্য নয়। কোনটি শুদ্ধ বলো? এই প্রশ্নটা যে পারবে সে নিশ্চিত ভালো একটা পজিশন নিজের নামের সঙ্গে যুক্ত করতে পারবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটা অনুষ্ঠিত হয়েছে। তোমরাও হচ্ছে আগামী বছর চান্স পাবা এবং তুমি তোমার পছন্দের ক্যান্ডিডেটকে কিন্তু ভোট দিতে পারবে। এটা এতটা ভালো লাগা কাজ করবে তোমার মধ্যে, এর জন্য কিন্তু প্রচুর পড়তে হবে। বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় না, খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ষ হয় না, সংস্কৃত 7 পদে মূর্ধন্য ষ হয় না। তাহলে সঠিক উত্তর কি হবে? আমি একটু সময় নিচ্ছি, বলো। ভেবে চিন্তে উত্তর দাও, এটা কি হবে? ভেবে চিন্তে উত্তর দাও। অনেকে ডি জানিয়েছো, যারা ডি জানিয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হবে সবগুলোই হবে। এই যে বিদেশি শব্দ মূর্ধন্য ষ হয় না, তারপরে দেখো খাঁটি বাংলা, এরপর হচ্ছে সংস্কৃত 7 প্রত্যয় মূর্ধন্য ষ হয় না, যেমন অগ্নিসাৎ বলা হয়, ধূলির সাত বলা হয়, ভূমির সাত বলা হয়। এর পাশাপাশি যদি আমি বানানটা দিই, এই বানানগুলো ঠিক আছে কিনা একটু বলো তো। স্টোর বানান, এরপরে যদি বলা হয় পোস্ট মাস্টার, এইভাবে যদি আমি লিখি, এগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে সঠিক কোনটা সেটা একটু লিখে দাও। স্টোর আর হচ্ছে পোস্ট মাস্টার, এটা ঠিক আছে কিনা সেটাও জানাবা। ঠিক না থাকলে সঠিক কোনটা হবে সেটা লিখে দাও। যারা পরবর্তীতে যুক্ত হয়েছো
15টা শেয়ার এবং 5 জন বন্ধুকে মেনশন করবা, সঠিক উত্তর জানাবে। তাদের মধ্য থেকে 3 জনকে বাংলা বিচিত্রা বইটি দেওয়া হবে। অলরেডি একজন মানে পেয়ে গেছো, আরো 2 জন হচ্ছে আমি খুঁজছি। তাদের শেষে মানে ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে ঘোষণাটা দিব, তোমরা শেষ পর্যন্ত থাকবা এবং ঠিকানাটা দিবে, যে সেই অনুযায়ী কিন্তু আমরা নিকটস্থ ঠিকানায় পাঠিয়ে দিব। তাহলে সঠিক উত্তর দেখো, এই যে স্টোর বানান এখানে ভুল আছে, এটা কি হবে বলো তো? দন্ত স হবে। স্টোর দন্ত স হবে, ঠিক তেমনি ভাবে পোস্ট মাস্টার এখানেও কি হবে? দন্ত স হবে। পোস্ট মাস্টার, স্টোর, বা আরেকটা বানান দেখো স্টেশন বানান, এগুলোতে কি হবে? মূর্ধন্য স হবে না, এগুলোতে কি হবে? দন্ত স হবে। পরের প্রশ্নটি, অর্থাৎ নত্যবিধান দেখলাম, এবার নত্যবিধানের পরে আমরা সত্যবিধান কাকে বলে সেটা একটু দেখো। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহার, অবশ্যই তৎসম হবে, এটা মনে রাখবা। তৎসম শব্দে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহারকে কি বলা হয়? সত্যবিধান বলা হয়। তাহলে প্রশ্নটা বেশি আসে যে নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য ষ বসেছে। তাহলে আমি যেইগুলো আন্ডারলাইন করে দিব সেগুলো তুমি কমেন্টে লিখবা। একটা হচ্ছে স্বরঋতু, দেখো এখানে কি বসেছে? মূর্ধন্য ষ। তবে দেখো রোষ আছে, মূর্ধন্য ষ বসেছে। তারপরে দেখো আষাঢ়, এরপর ভাষণটা কিন্তু বেশি থাকে সঠিক উত্তর হিসেবে। এরপর পাষাণ আছে, মূর্ধন্য ষ, এরপর মধ্যাহ্ন ন বসে। ভূষণ, এইগুলোতে দেখো তোমার কি বসেছে? মূর্ধন্য ষ বসেছে। বা প্রশ্নটা এমন আসবে, নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য ষ বসেছে? এইখানে যেগুলো আছে এখান থেকে যে কোনো একটা সঠিক উত্তর হিসেবে অপশনে তোমাদের থাকবে। শুভ্র জানিয়েছে বিগ ফ্যান স্যার, অসংখ্য ধন্যবাদ শুভ্র তোমাকে। হ্যাঁ, তুমি বইটা পাবে, কিন্তু তুমি তো পড়বে না, তোমার প্রিয়জনকে দিবে, আমি জানি তুমি পেয়ে যাবে, সমস্যা নেই। এরপরে দেখো, এর পরের অংশটুকু কি আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। ধ্বনি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু জানাও তো। এই ধ্বনি পরিবর্তন মানে একাডেমিকে তোমাদের তো সিলেবাসে ছিল না, এটা তোমরা অ্যাডমিশনে তোমরা এটা করতে যাচ্ছ। এখন পর্যন্ত কে কে এই ধ্বনি পরিবর্তনটা পড়েছো বা হচ্ছে করেছো একটু জানাও। যারা সেকেন্ড টাইমার আছো তারা তো করেছো। শুরুতেই যেহেতু এটা অনেকের কাছে একটা মানে নতুন একটা টপিক, কিছুটা সমস্যা হবে, কিন্তু এই সমস্যা যাতে না হয় একেবারে বেসিক থেকে আমি আলোচনা করব। একটু জানাও এখন পর্যন্ত এই ধ্বনি পরিবর্তন কে কে পড়েছো বা এই সম্পর্কে ধারণা আছে কার কার? দেখো, একটা শব্দ ছেলে, এই ছেলেকে অনেক জায়গায়, ছেলেকে অনেক অঞ্চলে বলা হয় সওয়াল বলা হয়, সওয়াল। তারপর বলতে পারে সাওয়াল বলতে পারে, তারপরে দেখো বলতে পারে পোলা, তারপরে বলতে পারে দেখো বেটা বলতে পারে, তারপরে দেখো মানে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে কিন্তু এটা ডাকতে পারে। তাহলে এখানে শুরুতে তোমাকে বুঝতে হবে ধ্বনি পরিবর্তন বিষয়টা কি। তাহলে এখানে ছেলে ছিল, এই ছেলেকে যখন তুমি সওয়াল বলছো বা পোলা বলছো বা সাওয়াল বলছো, তখন কি এই ছেলে কি মেয়ে হয়ে যাচ্ছে? না। তাহলে দেখো ধ্বনি পরিবর্তন মানে কি? ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। প্রত্যেকে এটা কমেন্টে লেখো। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন মানে কি বলতো? বোরিং না, এটা যদি তুমি ভালোভাবে ছন্দ সহকারে শেখো মজিদ, তাহলে আজীবন তোমার মাথায় গেঁথে যাবে। আমি সেটাই শেখাবো তোমাদের। ধ্বনি পরিবর্তন মানে সেটা হচ্ছে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। এই ছেলেকে যখন আমরা সওয়াল বলছি বা সাওয়াল বা পোলা বলছি, বেটা বলছি, দামড়া বলছি, তখন এটা এই ছেলে কিন্তু মেয়ে হয়ে যাচ্ছে না, জাস্ট উচ্চারণের পরিবর্তন, এটা অর্থের পরিবর্তন নয়। তাহলে তোমরা একটু কমেন্টে লেখো, ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। তাহলে ধ্বনি পরিবর্তন কেন হয়ে থাকে? অনেকের এই প্রশ্নটা হতে পারে, ধ্বনি পরিবর্তন কেন হয়ে থাকে? খেয়াল করো, ধ্বনি পরিবর্তন কেন হয়ে থাকে সেটা বলছি। সেটা দেখো উচ্চারণের পরিবর্তনের কারণে। উচ্চারণ যদি আমরা দ্রুত করে থাকি তাহলে সেটা ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। যেমন অনেকেই ফার্মগেট, শাহবাগ, শাহবাগকে কি বলে বলো তো? অনেকে কি বলে যে শাহবাগ, এটাকে বলে হচ্ছে শাহবাগে যাচ্ছি। তাহলে দেখো দ্রুত উচ্চারণের কারণে কি হচ্ছে? তোমার ধ্বনি পরিবর্তন হয়ে যাচ্ছে। দ্রুত উচ্চারণের কারণে কি হচ্ছে? ধ্বনি পরিবর্তন হচ্ছে। এরপর যদি বলি তোমার হচ্ছে আঞ্চলিকতার ত্রুটির কারণে, যেমন অনেকে পানিকে হানি বলে, তাহলে দেখো আঞ্চলিকতার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এরপর অনেকে ফার্মগেট, এই ফার্মগেটকে বলে কি? ফার্মগেট, তাহলে দেখো এখানে তোমার একটা ধ্বনি পরিবর্তন হচ্ছে।
এরপর অনেকের বাকযন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তারপর দেখো অনেক মেয়ে মানে স্টাইলে কথা বলে, মানে স্টাইল দিয়ে কথা বলার কারণেও ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তোমরা যখন ঢাবিতে চান্স পাবে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, রিক্সাওয়ালা মামাকে সাধারণত মেয়েরা বলবে, এই রিক্সা মামা এদিকে আসো তো, তাহলে দেখো রিক্সাকে কি বলছে, রিক্সা বলছে। তাহলে এটা দেখো এই যে একটু স্টাইল দিয়ে কথা বলার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। ক্লিয়ার? আপনার ক্লাস অনেক ভালো লাগে, শেষ পর্যন্ত থাকবা, আরো অনেক কিছু জানতে পারবা। তাহলে দ্রুত উচ্চারণের কারণে, তারপরে দেখো আঞ্চলিকতা ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে, স্টাইল দিয়ে কথা বলার কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে, বাকযন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এতটুকু হচ্ছে ধ্বনি পরিবর্তন কেন হয় সেটা আমরা জানলাম। এবার দেখবো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে ধ্বনি পরিবর্তনের যে বিষয়গুলো আছে। শুরুতেই দেখো এখানে বলা হয়েছে ধ্বনি পরিবর্তনের মধ্যে স্বরাগম, তারপরে হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম। এখান থেকে কিন্তু বিগত বছরে অনেক প্রশ্ন এসেছে। কিভাবে প্রশ্নগুলো এসেছে সেটা একটু দেখো। স্বরাগম বিষয়টা কি? স্বরাগম এটা দ্বারা তুমি কি বোঝো? মানে স্বরের আগমন ঘটবে। কি বলতো? স্বরের আগমন ঘটবে। স্বরাগম মানে কি? ধ্বনি পরিবর্তনের মধ্যে একটা অংশ হচ্ছে স্বরাগম। এই স্বরাগম মানে স্বরের আগমন। স্বরাগম মানে কি বলতো? স্বরের আগমন। সেটা হচ্ছে শুরুতে স্বরের আগমন ঘটতে পারে। শুরুতে যদি স্বরের আগমন ঘটে তার নাম হচ্ছে আদি স্বরাগম। আর যদি মাঝে স্বরের আগমন ঘটে তখন তার নাম হবে কি? মধ্য স্বরাগম। আর স্বরের আগমনটা যদি শেষে ঘটে, যদি আমি এখানে লিখি যে দেশ থেকে হচ্ছে দেশা, দেশ থেকে যদি আমি লিখি দিশা, তাহলে খেয়াল করো তো মূল শব্দটি ছিল দেশ থেকে হয়েছে কি দিশা। তাহলে দেখো স্বরটা কোথায় এসেছে? শেষে এসেছে। এই স্বরটা কি বলতো? আ। তাহলে স্বরটা যদি শেষে আসে তার নাম হচ্ছে কি বলতো? এই যে অন্ত স্বরাগম। আর শুরুতে আসলে সেটা কি হবে? আদি স্বরাগম। এবার দেখো আমরা ব্যাপক উদাহরণের মাধ্যমে এগুলো দেখব। শুরুতেই এই যে আদি স্বরাগম, পরীক্ষায় প্রশ্ন আসবে কেমন, যে এই যে দেখো স্কুল থেকে হচ্ছে কি স্কুল, এটা হচ্ছে কোন ধরনের পরিবর্তন? তাহলে মূল শব্দটি ছিল কি? দেখো স্কুল ছিল, স্কুল থেকে হয়েছে কি স্কুল। শুরুতে দেখো তাহলে স্বরটা কোথায় এসেছে? শুরুতে। তাহলে শুরুতে যদি স্বর আসে, স্বরের আগমন ঘটে, তখন তার নাম হবে কি? আদি স্বরাগম। ঠিক তেমনি ভাবে দেখো স্ত্রী থেকে স্ত্রী, স্টেশন থেকে স্টেশন, এগুলো দেখো শুরুতে স্বরের আগমন ঘটেছে, এই জন্য এর নাম হচ্ছে তোমার কি বলতো? আদি স্বরাগম। কি বলতো? আদি স্বরাগম। এইগুলো থেকেই কিন্তু উদাহরণ হিসেবে আসবে, সঠিক উত্তর হিসেবে এগুলোই থাকবে। এর পরের অংশটুকু দেখো মধ্য স্বরাগম। প্রশ্ন আসতে পারে মধ্য স্বরাগমের আরেক নাম কি? এটা একটু কমেন্টে লেখো। বিপ্রকর্ষ বা স্বরভক্তি। কি হবে মধ্য স্বরাগমের আরেক নাম? মানে মধ্য স্বরাগম যদি তোমার অপশনে না থাকে তাহলে থাকতে পারে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। বিপ্রকর্ষ বা কি হবে? স্বরভক্তি হবে। বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এটা শর্টকাট ওয়েতে মনে রাখবে যে হচ্ছে দেখো উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যদি স্বরধ্বনি আসে, সংযুক্ত মানে যুক্ত বর্ণ, এটা একটু মনে রাখবা। তাহলে দেখো উদাহরণগুলো। স্বরাগম তোমরা পড়লাম, আদি স্বরাগম, সেটা শুরুতে স্বর আসবে। মধ্য স্বরাগম, এই যে 4 থেকে তোমরা একটা মার্ক কিন্তু কমন পেয়ে যাবা। যেমন রত্ন থেকে রতন, তাহলে দেখো সংযুক্ত বর্ণ ছিল, এটা আমরা কি লিখেছি? দেখো রতন লিখেছি। তাহলে এই যে মাঝে একটা কি এসেছে? দেখো এই যে ত উচ্চারণ করছে, এর সাথে কি কিন্তু একটা কি আছে? অ আছে। মাঝে যদি স্বর আসে তার নাম কি হবে? এই যে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এবং সেখানে বলে দেওয়া রয়েছে কিন্তু যে যুক্ত বর্ণ সংযুক্ত, যে দেখো উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যদি স্বরধ্বনি আসে একে বলা হয় মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এই যে অ থেকে যেগুলো আছে এটা কিন্তু সরাসরি তুলে দেয়। যেমন রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধরম, স্বপ্ন থেকে স্বপন, হর্ষ থেকে হরস, এইগুলো দেখো তোমার হবে মধ্য স্বরাগম হবে। কি হবে? মধ্য স্বরাগম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার বলো, তাহলে পরের অংশে যাব। এবং আরেকটা বিষয় মনে রাখবে, স্বরাগম মানে স্বরের আগমন, আর স্বরাগমের বিপরীতটা হচ্ছে স্বরলোপ। কি বললাম বলো তো? স্বরাগম মানে স্বরের আগমন, স্বরের আগমন ঘটলে সেটা তোমার হচ্ছে স্বরাগম হবে। আর স্বর যদি লোপ পায় মানে স্বরাগমের বিপরীতটা হচ্ছে স্বরলোপ, এটা একটু মনে রাখবা। তারপর দেখো অন্ত স্বরাগম, অন্ত মানে শেষ।
যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, তাহলে স্বরটা কোথায় এসেছে বলতো? শেষে এসেছে। সত্য থেকে সত্যি, ঠিক তেমনি ভাবে দিশ, আগেও লিখেছি দিশ থেকে যদি বলা হয় দিশা, তাহলে দেখো এখানে মূল শব্দ ছিল দিশ, স্বরটা কোথায় এসেছে? দিশা, শেষে এসেছে। তাহলে শেষে যদি স্বর আসে তার নাম হচ্ছে অন্তঃস্বরাগম। কি হবে? অন্তঃস্বরাগম। গুরুত্বপূর্ণ হচ্ছে বেঞ্চ থেকে বেঞ্চি, সত্য থেকে সত্যি, এটা কি হবে বলতো? তোমার অন্তঃস্বরাগম হবে। অপিনিহিতি কি জাস্ট আমি একবার বলে দিচ্ছি, তোমরা তো এটা পেয়ে যাবে এবং বইয়ে তো সবগুলোই আছে। অপিনিহিতিটা কি বা পরীক্ষায় প্রশ্ন আসবে কি? প্রশ্ন এমন আসবে যে আজি থেকে আইজ, তারপরে দেখো এখানে সাধু থেকে সাহুদ, বা বাক্য থেকে বাক্য, তারপরে রাতি থেকে রাইত, এটা হচ্ছে কোন ধরনের পরিবর্তন? ধ্বনি পরিবর্তন। তাহলে এটা কি হবে? অপিনিহিতি। মানে এটা মনে রাখবা, পরের রস্বইকার আগে উচ্চারিত হবে, এক ধাপ আগে, পরের যে রস্বইকার সেটা যদি এক ধাপ আগে উচ্চারিত হয় তখন তার নাম হবে অপিনিহিতি। একটু কমেন্টে লেখো, জাস্ট এটা লেখো যে পরের রস্বইকার যদি এক ধাপ আগে উচ্চারিত হয় তখন সেটা কি হবে? যে অপিনিহিতি হবে। অসমীকরণটা কি এটা দেখো, উদাহরণের মাধ্যমে বুঝাই। যদি বলা হয় টপ, টপ একটি শব্দ, আরেকটা শব্দ দেখো টপ, তাহলে একই স্বরের, মনে রাখবা অসমীকরণ বিষয়টা কি? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে যখন স্বরধ্বনি আসে তখন তার নাম হবে অসমীকরণ। তাহলে টপ এবং টপ, এটাকে দেখো আমরা এইভাবে যদি লিখি টপ আর টপ, এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন। তাহলে দেখো একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে যখন আমরা এই যে স্বর নিয়ে আসবো, মানে স্বরের আগমন ঘটবে, তখন তার নাম হবে অসমীকরণ হবে। কি হবে? অসমীকরণ। দেখো এই যে কি কি আছে, যেমন ধপ যোগ ধপ, ধপাধপ, টপ যোগ টপ, টপাটপ, যেমন গপ গপ, গপাগপ, এগুলো কি হবে? অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে যখন তুমি একটা কি নিয়ে আসবে, যে দেখো স্বরধ্বনির আগমন ঘটবে, তখন তার নাম হবে অসমীকরণ। কি হবে? অসমীকরণ। ধ্বনি বিপর্যয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ধ্বনি বিপর্যয় কি? পরস্পর স্থান পরিবর্তন। ধ্বনি বিপর্যয় মানে কি? জাস্ট এটা একটু কমেন্টে লেখো। ধ্বনি বিপর্যয় মানে পরস্পর স্থান পরিবর্তন। যেমন বাক্স থেকে কি হবে বলতো? যে বাস্ক বলা হয়, এটা অপশনে বেশি থাকে। লাভ, দেখো লাভ থেকে হচ্ছে যদি বলা হয় ফাল, লাভ থেকে ফাল বলা হয়, তখন সেটা কি হবে? ধ্বনি বিপর্যয়। প্রশ্ন আসবে নিচের কোনটিতে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ রয়েছে? তাই ল দেখো আগে কোথায় ছিল? শুরুতে। এই ল চলে গেছে কোথায় বলতো? শেষে। ফ ছিল কোথায়? শেষে। সে ফ চলে আসছে কোথায়? শুরুতে। তাহলে নিজেদের মধ্যে যদি স্থান পরিবর্তন করে, আবারও বলছি, নিজেদের মধ্যে যদি স্থান পরিবর্তন করে তার নাম হবে ধ্বনি বিপর্যয় হবে। কি হবে? ধ্বনি বিপর্যয়। নিজেদের মধ্যে স্থান পরিবর্তন, তার নাম হবে ধ্বনি বিপর্যয়। তারপর দেখো বিষমীভবন, এটা গুরুত্বপূর্ণ, এই উদাহরণের বাইরে থেকে আসবে না। একই দেখো দুটি সমবর্ণের একটা যদি পরিবর্তন হয়, দুটি সমবর্ণের একটি যদি পরিবর্তন হয়, নাম তার বিষমীভবন। যেমন শরীর থেকে শরীর, এটা কোন ধরনের পরিবর্তন? খেয়াল করো, এখানেও র ছিল, এখানেও র ছিল, একটা র চেঞ্জ হয়ে কি হয়েছে দেখো? ল হয়েছে। তাহলে একই সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে নাম তার বিষমীভবন। আবারও বলছি, একই সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে নাম তার বিষমীভবন। আর ধ্বনি বিপর্যয় মানে কি? বিপর্যয় মানে স্থান পরিবর্তন। বিপর্যয় মানে কি বলতো? স্থান পরিবর্তন। বিপর্যয় মানে স্থান পরিবর্তন। দেখো এই যে শরীর থেকে শরীর, লাল থেকে নাল, তরবার থেকে তরোয়াল, তারপরে দেখো আর মারি থেকে আলমারি, এখানে র ছিল কয়টা? একটা, দুইটা র ছিল, একটা চেঞ্জ হয়ে কি হয়েছে? ল। তাহলে একই সমবর্ণের একটা যদি পরিবর্তন হয়, অর্থাৎ দুটো সমবর্ণের একটা যদি পরিবর্তন হয় নাম তার বিষমীভবন। এরপর এই যে ব্যঞ্জন বিকৃতি যেটা আছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখো এটা মনে রাখার জন্য একটা গানও আছে, গানের মাধ্যমে মনে রাখবে। সেটা কি কি দেখো, চলে গেছো তাতে কি, চলে গেছো তাতে কি, নতুন একটি পেয়েছি। এই শর্টকাট টেকনিকগুলো কিন্তু আমাদের বইয়ে পেয়ে যাবে। নতুন একটি পেয়েছি, এরই নামই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। একটা গান আছে কিন্তু, যারা মানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে থাকে তারা এই গানটা মাঝে মাঝে শুনে থাকে, যে
চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এরই নামই ব্যঞ্জন বিকৃতি। তাহলে দেখো এই যে চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এরই নাম ব্যঞ্জন বিকৃতি, মানে একটা চলে যাবে। যেমন উদাহরণ ছিল দেখো ধোপা, ধোপা থেকে হচ্ছে ধোবা, এটা কোন ধরনের পরিবর্তন, ধোপা থেকে ধোবা। শুরুতে ছিল প, প চলে যাওয়ার পরে কি এসেছে বলো তো ব, তাহলে একটা চলে যাবে আর একজন আসবে, এর নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ঠিক তেমনি ভাবে দেখো রফিক থেকে শফিক, যদি বলা হয় এই যে শফিক থেকে রফিক, এটা কোন ধরনের পরিবর্তন, তাহলে দেখো আগে ছিল তার হচ্ছে বন্ধু শফিক, শফিক চলে যাওয়ার পরে এসেছে রফিক, তাহলে এটা কি হবে, একটা চলে যাবে তার জায়গায় আরেকজন দখল করবে, এর নাম ব্যঞ্জন বিকৃতি। তাহলে তালবসা ছিল, তালবসা চলে যেয়ে কি এসেছে, র এসেছে। ক্লিয়ার? উপসর্গ মনে রাখার টেকনিক দিব, উপসর্গের ক্লাস সামনে নিব, তখন পেয়ে যাবা। শেষ মুহূর্তে একটু পরেই কিন্তু আমি ঘোষণা করব যারা পেতে যাচ্ছ। তার আগে অবশ্যই আরেকবার শেয়ার, 200টা শেয়ার চাই, আর মাত্র 10টা শেয়ার লাগবে। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এই নাম ব্যঞ্জন বিকৃতি। দেখো উদাহরণগুলো, এই যে আগে ছিল কপাট, এখানে ছিল ব, ব চলে যে কি এসেছে প। আগে ছিল ধো বা, আগে যে ব ছিল, ব চলে যে কি এসেছে প। ঠিক তেমনি ভাবে আগে ছিল ধাইমা, এখন এসেছে দাইমা। আগে ছিল ধ, এখন এসেছে দ। তাহলে একটা চলে যাবে তার জায়গায় আরেকজন দখল করবে, এর নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন চ্যুতিটা কি দেখো, ব্যঞ্জন চ্যুতি মনে রাখবা, পাশাপাশি সম উচ্চারণে যদি দুইটি ব্যঞ্জন থাকে, ব্যঞ্জন চ্যুতিটা কি দেখো, যদি বলা হয় বউ দিদি, বউ দিদি, বা থাকতে পারে বড়দা, বড় দাদা, বউ দিদি থেকে বৌদি, এটা কোন ধরনের পরিবর্তন, তাহলে পাশাপাশি যদি সমজাতীয় ব্যঞ্জন থাকে, একটা যদি চলে যায় তার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ঠিক তেমনি ভাবে ছোট কাকা থেকে ছোটকা, বড় দাদা থেকে বড়দা, এগুলো সব কি হবে বলতো, ব্যঞ্জন চ্যুতি হবে, ব্যঞ্জন চ্যুতি হবে। উদাহরণটা দেখো, অনেক টপিক রয়েছে, তোমাদের এত এত কমেন্ট পড়তে গেলে মানে আমার শেষ করতে পারবো না আমি। বউ দিদি থেকে বৌদি, বড় দাদা থেকে বড়দা, ঠাকুর দাদা থেকে ঠাকুরদা। দেখো দ ছিল কয়টা, দুইটা, একটা দ চলে গিয়ে সেটা কি হবে, ব্যঞ্জন চ্যুতি হবে। অন্তর্হতি বিষয়টা দেখো, গতবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন এসেছে, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি, একটা ব্যঞ্জন থাকবে, একটাই যদি লোপ পায় তার নাম হবে তোমার এই যে অন্তর্হতি। যেমন ফাল্গুন, এটাই বারবার আসে, ফাল্গুন থেকে ফাগুন, এটা কোন ধরনের পরিবর্তন, ফাল্গুন থেকে ফাগুন, এটা কোন ধরনের পরিবর্তন। খেয়াল করো সোনামণিরা, এখানে ল ছিল একটা ব্যঞ্জন ছিল, একটাই লোপ পেয়েছে, এটা হবে অন্তর্হতি, হবে কি হবে, অন্তর্হতি। একটা ব্যঞ্জন ছিল, একজনে আত্মহত্যা করেছে, এজন্য মনে রাখবে এটা কি, অন্তর্হতি। আরো উদাহরণ আছে দেখো, এই যে ফাল্গুন থেকে ফাগুন, তারপরে আলাহিদা থেকে আলাদা, ফলাহার থেকে ফলাহার, এটা মনে রাখবা। এবার কিছু প্রশ্ন সলভ করবা। বিষমী ভবনের উদাহরণ কি বলো একটু জানাও, বিষমী ভবনের উদাহরণ ঝটপট জানাও। বিষমী ভবনের উদাহরণ দেখি কি আগে উত্তর করতে পারে। বিষমী ভবন আমি কিন্তু বেসিক পড়িয়ে এসেছি, এরপর তোমাদেরকে এমসিকিউ দিচ্ছি। বিষমী ভবনের উদাহরণ, টা শেয়ার হয়েছে, আর মাত্র 10টা শেয়ার আছে। তামিরুল ইসলাম আবির বলো বিষমী ভবন মানে কি। একটু আগে কিন্তু আমি পড়িয়েছি, মানে একই দুটি সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে, কি বললাম, দুটো সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে, দুটো সমবর্ণের একটা পরিবর্তন নাম তার হচ্ছে বিষমী ভবন। তাহলে অপশনগুলো একটু চেক করো তো। ধ্বনি পরিবর্তনের আর যেগুলো বাকি আছে সেটা আমি নেক্সট লেকচারের সাথে যুক্ত করে পড়াবো, যেমন সমী ভবন, এগুলো বাকি আছে। শরীর, খেয়াল করো, এখানেও র ছিল, এখানে র, মানে একই সমবর্ণ, র দুইটা আছে, তাহলে একটা দেখো বাদ দিয়ে কি লিখেছি আমরা, ল, তাহলে এটা হচ্ছে বিষমী ভবন। অর্থাৎ দুটি সমবর্ণের একটা পরিবর্তন করলে তার নাম হবে বিষমী ভবন। যাদের কাছে নতুন মানে ধ্বনি পরিবর্তন একাডেমিকে করণে, এইচএসসি 25 নতুন, তাদের মাথার উপর দিয়ে যাবে বা মাথা ঘুরবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আবার যদি শুরু থেকে দেখো ক্লিয়ার হবে, প্রয়োজনে এই ক্লাসটা আবার নিব, মানে যেগুলো নতুন টপিক। দেখো তোমার যখন মাথা ঘুরছে, অন্যজন সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, তাহলে অ্যাডমিশনে কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না, বোঝা গেছে। ধৈর্য সহকারে পড়তে হবে। স্কুল থেকে স্কুল আমি তো প্রত্যেকটার ব্যাখ্যা দিয়েই দিচ্ছি, এবং আমাদের বইয়ে বিস্তারিত সবই দেওয়া আছে।
সঠিক উত্তর কি হবে বলো? যে স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের পরিবর্তন? তারপরে যে স্ত্রী ছিল, স্ত্রী থেকে কি ছিল বলতো? স্ত্রী, এটা ছিল। তারপরে দেখো স্টেশন থেকে, স্টেশন থেকে স্টেশন ছিল, স্টেশন থেকে হচ্ছে স্টেশন। অর্থাৎ শুরুতে মনে রাখবা, শুরুতে যদি স্বর আসে, কি বললাম? শুরুতে যদি স্বরের আগমন ঘটে, শুরুতে স্বরের আগমন ঘটলে তখন সেটা কি হবে? তোমার আদি স্বরাগম হবে। ঠিক তেমনি ভাবে দেখো মূল শব্দটি ছিল, মূল শব্দ ছিল কি? স্কুল, হয়েছে কি? স্কুল। শুরুতে কি এসেছে? একটা স্বর এসেছে। আর শুরুতে যদি স্বর আসে তার নাম হচ্ছে আদি স্বরাগম। কি হবে? আদি স্বরাগম। ক্লিয়ার? শুরুতে স্বর আসলে তার নাম কি হবে? আদি স্বরাগম। ইয়াসিন হারাপাত ধন্যবাদ, বাকিদেরকেও। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ 9 কোনটি? দেখো এখানে 9 বলেছে, পরীক্ষার প্রশ্নে 9 দেখে কিন্তু উত্তর করবা। ধ্বনি বিপর্যয় মানে কি? আবারও বলছি, শর্টকাট ভাবে মনে রাখো, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানে কি? পরস্পর নিজেদের মধ্যে কি করবে বলো তো? স্থান পরিবর্তন করবে। যেমন এখানে উদাহরণগুলো দেখো, যে পিশাচ থেকে পিচাস, এখানে তালবর্ষা ছিল মাঝে, সেটা কোথায় চলে গেছে দেখো তো? এখন চলে গেছে শেষে। ঠিক তেমনি ভাবে এখানে বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিক্সা, এগুলো দেখো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করেছে। কিন্তু এই স্কুল থেকে স্কুল, এটা কিন্তু স্থান পরিবর্তন করেনি। তাহলে সঠিক উত্তর কি হবে? এটি নয়। বাকিগুলো কিন্তু তোমার ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আর ধ্বনি বিপর্যয় মানে কি? নিজেদের মধ্যে স্থান পরিবর্তন, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন। যারা শেয়ার করেছো ক্লাস শেষে, মানে প্রত্যেক আইডির পাশে তো শেয়ার, মানে ওইভাবে কে কতজন শেয়ার করেছে সেগুলো মানে থাকবে আর কি। ওইগুলো দেখে আমরা অতি দ্রুত আগামীকালের মধ্যেই, মানে যারা বইটা পেতে যাচ্ছ, ঘোষণা দিয়ে দিব। যারা মেনশন করেছে, বেশিরভাগ ক্ষেত্রে যারা মেনশন করেছে, যেমন এই যে লাজু খন্দকার আছো, সে অনেক মেনশন করেছে, ইসরাত মেনশন করেছিলে। এইভাবে আমি খুঁজে খুঁজে 5 জনের নাম নিয়ে লটারি করে এর মধ্যে থেকে তোমরা 3 জন বইটি পাবে। তারপর দেখো, এই যে বইগুলো সংগ্রহ করবা, এবং এই বইগুলো সংগ্রহ করলে পুরো ক্লাসটা, মানে পুরো তোমাদের হচ্ছে কোর্সটাই ফ্রি তোমরা পেয়ে যাবে। আজকে ক্লাসটি এ পর্যন্ত। কেমন লেগেছিল একটু ঝটপট জানিয়ে দাও। আর হচ্ছে কারা বইটি পাবে আগামীকালের মধ্যেই তোমরা পেয়ে যাবে, মানে রেজাল্টটা পেয়ে যাবে। জানাও কেমন লেগেছিল ক্লাসটি। আর 200 প্লাস শেয়ার হয়েছে স্যার, একটু দেখুন তো কয়টা শেয়ার হয়েছে আমাদের। পরবর্তী দিন হচ্ছে আমাদের 5 নং লেকচারে ক্লাস হবে, এবং এর পাশাপাশি আমাদের ইংরেজি ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তারপর সাধারণ জ্ঞান, A to Z সব তোমরা পাচ্ছ। এবং আজকে যে ক্লাসটি নিয়েছি, টপিক ছিল অপরিচিতা, গৃহ, নত্যবিধান, সত্যবিধান এবং ধ্বনি পরিবর্তন। এর পাশাপাশি তোমরা হচ্ছে তোমাদের কাছে, যাদের কাছে বাংলা বিচিত্রা বইটি আছে, অবশ্যই এই টপিকগুলো থেকে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। এর পাশাপাশি যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো দিবে। এবং যারা পরবর্তীতে ক্লাসটি দেখবে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করবে, সর্বোচ্চ শেয়ার করবে। আগামীকাল সকাল 12টার মধ্যে বা হচ্ছে আগামীকাল সন্ধ্যার মধ্যে আমি প্রত্যেকটা, মানে আইডির পাশে যে মেনশনগুলো করেছে সেগুলো দেখে দেখে যাচাই করে তোমাদেরকে আমি রেজাল্টটা দিয়ে দিব। এবং তোমাদের আইডির মাধ্যমে যোগাযোগ করে কুরিয়ার যোগে আমাদের বাংলা বিচিত্রা যে বইটি রয়েছে সেটা কিন্তু পাঠিয়ে দিব। হ্যাঁ, সব ক্লাসগুলো আমাদের পেজেই হয়। পিডিএফ কোথায় পাবো? সাদিয়া আফরোজ আপাতত জিলানী স্যার পেজে পেয়ে যাবে, পোস্ট করে দেওয়া হবে। আর কোনো প্রশ্ন আছে একটু জানাও। অনেক ভালো ক্লাস হয়েছে স্যার। জয়া আক্তার নিয়মিত ক্লাস করবে এবং পরীক্ষা দেবে, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। আর পড়াশোনার সাথেই থাকো, টেবিলের সাথেই থাকো।